এই যে কথাটা যে আমরা চাকরি করতে দেই না, তুমি কে ভাই? একটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট? আমার একজনকে ভালো না লাগলে আমি কি তাকে আসলে, বলা হয় যে ইতিহাস ক্ষমতাবানদের দ্বারা লেখা হয়, তারই সবসময় অবজেক্ট হিসেবে থাকে, তার সে ক্ষমতার জায়গায় সে সাবজেক্ট হয়ে সে ভোকাল হইতে পারে না। হাত পা বেঁধে রেখে আসলে কোনো মানুষের জীবনকে মহিমান্বিত করা যায় না। একটা জীবন কোনো সহজ জিনিস না। একটা পুরুষ মানুষ ইনকাম না করলে সে যে পরিমাণ কষ্টের মধ্য দিয়ে যায়, মেয়েরা অতটা যায় না। আমার মনে হয় যে টু এভরিওয়ান স্কিল ইজ দেয়ার পাওয়ার। টাকা হ্যাপিনেস নাও আনতে পারে, কিন্তু অভাব সবসময় অসুখী পরিবেশ নিয়েই আসে। তো বি দ্য বেস্ট অফ ইয়োর্স, দেখবেন কাজ মানুষ আপনি ডাইকা নিবে। এসআরজি মাইটি ভালো কাজ করছে বলেই কিন্তু মানুষ এসআরজি মাইটির কাছে আসছে যে আমাকে একটু হেল্প করেন। মানুষের স্বপ্নের যে উজ্জ্বলতা, সেটার থেকে বড় উজ্জ্বলতা আর কিছু হইতে পারে না। আমরা এখন একটা ব্যবসায়িক উদ্দেশ্যের ঊর্ধ্বে, যে প্রফিটের ঊর্ধ্বে, যে আমরা বাংলাদেশে একটা রেভলিউশন ক্রিয়েট করতে চাই। আসসালামু আলাইকুম সবাইকে, আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি এসআরজি মাইটি আরও একটি নতুন পডকাস্টে। আজকে আমরা কথা বলবো কিভাবে নারীরা ঘরে বসে স্কিল ডেভেলপ করে ঘরে বসেই তারা নিজের একটা ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে, নিজের কনফিডেন্স গ্রো আপ করতে পারবে, নিজের একটা পরিচয় তৈরি করতে পারবে। এই জন্য আজকে আমাদের সাথে যিনি আছেন, উনি বলা যায় যে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য একটা পারফেক্ট চয়েস। আমাদের সাথে আজকে আছেন উপস্থাপক এবং উন্নয়ন কর্মী দীপ্তি চৌধুরী আপু। আপনারা সবাই ওনাকে চিনেন, সো নতুন করে পরিচয় দেওয়ার কিছু নাই। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম অন্নি, থ্যাংকস ফর ইনভাইটিং মি। আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আজকে কথা বলবো ঘরে বসে নারীরা কিভাবে গ্লোবালি কাজ করতে পারে, কিন্তু তার আগে জানতে চাই যে আপনার নতুন জীবন কেমন যাচ্ছে? ভালো, আলহামদুলিল্লাহ। জীবন তো আসলে একটাই, সো জীবনের এক একটা ফেজ আসে, একটা কিছু যুক্ত হয়, একটা কিছু এলিমিনেট হয়। সো আমার জীবনেও একটা নতুন যুক্ত হয়েছে একটা কিছু। সো এটা একটা কি বলবো আমি, নতুন একটা চ্যাপ্টার বলা যায়। সো একই বইয়ের নতুন চ্যাপ্টার শুরু হলে যেরকম ওকে আবার একটু দম নিয়ে আমরা পড়া শুরু করি, ইটস লাইক দ্যাট। সো ইটস গোয়িং গুড সো ফার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপু, দীপ্তি চৌধুরী জনপ্রিয় হওয়ার আগে এবং জনপ্রিয় হওয়ার পরে আমি যদি বলি একটা বিগ ডিফারেন্স, সেটা কি আছে? বিগ ডিফারেন্স না, মানে মানুষ তো আসলে একই থাকে, কিন্তু অনুভূতির জায়গা বা মানে কাজ করার ক্ষেত্রে আপনি কি ফিল করছেন, কি ভাবছেন, সেই জায়গাগুলোতে একটা মানে হিউজ পরিবর্তন আসে বটে। মানে আগে যেরকম আমি ড্যাম কেয়ার, মানে আমি আমার মতো করছি, কারো ভালো লাগলে লাগলো, না লাগলে নাই, বা আমি আমার বিশ্বাসটা নিয়েই আছি, এখনও সেটাই আছে। কিন্তু এখন যে কোনো একটা কথা বলার আগে বা যে কোনো একটা কাজ করার আগে আরও বেশি রেসপন্সিবল চিন্তার মধ্য দিয়ে যেতে হয় আসলে। আগে আমি যেটা করতাম বা বলতাম সেটা ধরেন 10 জন মানুষ জানতো, এখন ধরেন 100 জন মানুষ জানে। সো আমার জন্য কিন্তু এটা আরও বড় রেসপন্সিবিলিটি যে আমার কথা এবং কাজে আরও বেশি সচেতন হওয়া, সতর্ক হওয়া। কারণ আমার মাধ্যমে যাতে কোনো নেগেটিভিটি প্রচার না হয়, আমার মাধ্যমে যাতে ভালোটা মানে ইতিবাচক পরিবর্তন বা প্রভাবটাই আসে। সো দায়িত্বশীলতা এবং সেই কাজের জায়গায় ওই চিন্তার জায়গাটা একটু পরিবর্তন এসেছে, বাকি সব মোটামুটি একই আছে। তাহলে মানে বলা যায় যে আপনি এখন মানে অনেক বেশি চিন্তা করে হচ্ছে সব ধরনের কথাবার্তা বলেন, বাট তারপরও না, ইটস নট অ্যাবাউট মানে সেন্সরশিপ, মানে চিন্তা করে বলি এইরকম যে আমার জন্য যাতে নেগেটিভ কিছু না ছড়ায়। ধরেন ব্যক্তি মানুষ হিসেবে তো আমার পছন্দ অপছন্দ আছে। এখন আমার যে কোনো একটা কিছু পছন্দ না হলেই সেটাকে আমি কিন্তু ওইরকম প্রচার করতে পারবো না, বিকজ অনেক মানুষের সেটা ভালো লাগতেও পারে। আমি যদি মনে করি যে এইটা সোসাইটির জন্য খারাপ, তখন আমি বলতে পারবো যে হ্যাঁ এটা আমি মনে করি না। বাট ব্যক্তি পছন্দের জায়গায় অনেকখানি আমার মনে হয় এখানে সেন্সরশিপ আনতে হয়েছে, যে আমি এটা কতটা প্রচার করছি, কতটা বলছি, সেই জায়গায় ভালো লাগে এই জিনিসটা। একটু চাপ তো বটেই। খুব খুব যে ভালো লাগে সবসময় তা না। ধরেন আমি একটা মেসেজ দিতে চাই একজনকে, যে আমি একটা পরিবর্তনের কথা বলতে চাই, সেটা যখন খুব সহজেই অনেক মানুষের কাছে পৌঁছাতে পারি, তখন তো খুব ভাল লাগে। আবার যখন মাঝে মাঝে ওই যে সেন্সরশিপের জায়গায় বললাম যে ব্যক্তি মানুষটাকে মাঝে মাঝে মনে হয় যে সোশ্যাল মানুষটাকে ব্যক্তি মানুষটাকে অনেকখানি সাপ্রেস করে ফেলছে, বা ব্যক্তি মানুষটাকে কি মাঝে মাঝে খুঁজে পাওয়া একটু কষ্ট হচ্ছে, সেটা মাঝে মাঝে মনে হয় হ্যাঁ আগেই তো ভালো ছিলাম।
সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে মানুষ বুঝে না। আমরা যেটা দেখি, আপনাকে হয়তো ক্যামেরায় দেখি, হয়তো ভাবি এই যে আপনি যে একটা প্রেশারে থাকেন বা হয়তো চিন্তা ভাবনা করেন যে মানুষের জন্য আমরা কিভাবে পজিটিভিটিটা নিয়ে আসতে পারি। তারপরও আপনি এ পর্যন্ত যত কাজ করেছেন সব কাজ কিন্তু আমি পার্সোনালি বলছি সব কাজ হচ্ছে খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো এবং সবগুলো পজিটিভ কাজ। আপনি বাংলাদেশের রেভলিউশনেও হচ্ছে ভূমিকা রেখেছেন, বাট তারপরও মানুষ কেন নেগেটিভ কথা বলে আমি এটা বুঝি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত মহান এবং উনি এরকম করেই মানুষ তৈরি করেছেন যে প্রতিটা মানুষের থেকে আলাদা। সো যেমন আবার আবার আমাদের মধ্যে অ্যালাইনমেন্টও তৈরি হয়। আমরা যখন বৈচিত্র্যতা বা নিজের পরিচয় নিয়ে কথা বলি, অ্যাজ আমি অ্যানথ্রোপোলজি স্টুডেন্ট, সো ওই পরিচয়ের জায়গায় দুইটা জিনিস আসলে মাথায় রাখা হয়। একটা হচ্ছে যে আপনি নিজের স্বাতন্ত্র্য খুঁজে পাচ্ছেন কিনা, মানে ধরেন আমি এবং আপনি পরিচয়ের ক্ষেত্রে আমাদের কি কি এক জিনিস আছে, আবার অন্যদের থেকে আমরা কিভাবে আসলে আলাদা, এইটাই কিন্তু আপনার পরিচয়টা তৈরি করে। সো পরিচয় যখন প্রতিটা মানুষের আলাদা আলাদা হয় তখন নিজের স্বাতন্ত্র্য থাকবে, আবার ভিন্নতাও থাকবে, এই দুটো মিলেই আপনার পরিচয়টা হচ্ছে। সো আমার কাজটা যেমন আপনার ভালো লাগছে, এমন অনেক মানুষ থাকবে যাদের আমার ওই একই কাজটাই ভালো লাগে না। এবং এখন আসলে ওই যে ভালো লাগা মন্দ লাগা জানানোর জায়গাটা এত বেশি ওপেন, আগে তো এটা ছিল না, তাই না? ধরেন টেলিভিশনে যে অভিনয় করছে, আপনি চাইলেই তাকে গিয়ে বলতে পারতেন না যে তোমার অভিনয় আমার ভাল লাগে, তোমার অভিনয় ভাল লাগে না। এটা তো ছিল না আজ থেকে 20 বছর আগে, কিন্তু এখন তো এটা আছে। মানে অভিনয় যে করছে তার পোস্টে গিয়ে বলতেছে তোর অভিনয় ভাল লাগে না, এবং আর কেউ বলছে যে আপনার অভিনয় দেখে আমি মুগ্ধ। এখন মানুষ যেহেতু আলাদা, বেড়ে ওঠা যেহেতু আলাদা, সামাজিক শিক্ষা যেহেতু আলাদা, পারিবারিক শিক্ষা আলাদা, মূল্যবোধের জায়গা আলাদা, সেই জায়গায় মানুষের প্রকাশ করার ভঙ্গিটাও আলাদা। এখন কেউ বলবে যে মানে যে যেরকম চিন্তার জায়গা থেকে, এখন সমালোচনা তো খুবই ভালো একটা জিনিস। আসলে সমালোচনা মানে কিন্তু খারাপ কিছু না। এখন একটা সমালোচনা হচ্ছে যেটা আপনাকে নতুন করে পুনর্নির্মাণের জায়গায় কাজ করবে, আপনার ডেভেলপমেন্টের জায়গায় কাজ করবে। আর একটা হচ্ছে শুধুমাত্র এটা একটা নিছক কিছু শব্দ, শুধুমাত্র এটা কিছু মানুষের হিংসার প্রতিফলন, শুধুমাত্র কিছু মানুষের পেছনে টেনে ধরার প্রতিফলন, কিছু মানুষের ফ্রাস্ট্রেশনের প্রতিফলন, যে আমি ভাবছি না ও কেন পারছে, ধরো ওর একটা কিছু বের করি। সো দ্যাটস ভেরি নর্মাল। কিন্তু টেনশনের জায়গা যেটা হচ্ছে, মানে আমার জন্য এগুলা কোনো ব্যাপার না, কারণ আমি যেটা বিশ্বাস করি যে আপনি যদি নিজে জানেন যে আপনি কি করছেন এবং সেটা নিয়ে আপনি স্যাটিসফাইড থাকেন, সো নাথিং শুড বদার ইউ। কিন্তু যেটা সমস্যা সেটা হচ্ছে যে মানে অ্যাজ আ সোশ্যাল এলিমেন্ট আমরা যদি এটা চিন্তা করি যে আমাদের সোসাইটির মানুষের প্রকাশ করার ভাষাটা বা প্রকাশ করার মাধ্যমটা কেন এরকম অ্যারোগ্যান্ট হয়ে যায়, সেই জায়গায় আপনি কথা বলতে পারি যে আমার একজনকে ভালো না লাগলে আমি কি তাকে আসলে মেরে ফেলার হুমকি দিতে পারি? আমার একটা মানুষকে ভালো না লাগলে বা তার সঙ্গে আমার পলিটিক্যাল বা কালচারাল মতামতের মিল না হলে আমি কি তাকে বলতে পারি যে তোকে রাস্তায় ফেলায় আমি এটা করব, কিংবা তুই আসলে ওই রকম? এটা তো আমার বলার অধিকার নাই। সো মতের ভিন্নতা থাকতে পারে, আমার কাজ আপনার পছন্দ হয়, কারোর পছন্দ নাই হতে পারে, কিন্তু তার প্রকাশের জায়গায় একটা মিনিমাম বাউন্ডারি আমাদের থাকা উচিত বলে আমি মনে করি। সো যদি বলেন যে সমালোচনা আমাকে বিচলিত করে কিনা, সেটা আমার ব্যক্তির জায়গায় বিচলিত তেমন একটা করে না, বিকজ আমি জানি যে আমি কাদের কথা শুনবো, আমি কাদের কথা আমার কাছে ম্যাটার করে, কাদের কথা করে না। কিন্তু একজন সমাজ সচেতন মানুষ হিসেবে সমাজের মানুষ আসলে কিভাবে রিয়্যাক্ট করে এবং আমাদের সোশ্যালাইজেশন আসলে কেমন হচ্ছে, এইটা নিয়ে আমি মাঝে মাঝে খুবই বিব্রত হয়েছে। এরকম হয়ে গেছে যে আমরা জানিও না আসলে কার সাথে কীভাবে কথা বলতে হয়, কিভাবে একটা সোসাইটিতে রিয়্যাক্ট করতে হয়। সো এই জায়গা তো অফকোর্স একটা টেনশনের জায়গা বটে। আপনি দুইটা এক্সাম্পল দিলেন। আপনি বললেন যে কমেন্টে ফর এক্সাম্পল তারা হচ্ছে সমালোচনা করছে, কিন্তু তারা বলছে যে তোকে রাস্তায় পেলে এটা করব, সেই করব, হ্যান করব। সো এই যে বিষয়গুলো, এই যে কমেন্টসগুলো, এগুলো আপনি খুবই হয়তো আপনার মধ্যে ওই পজিটিভিটিটা চলে আসছে বা এই যে নেগেটিভিটি ডিল করার সেই এনার্জিটা আপনার মধ্যে চলে আসছে। তা আমরা যারা নতুনভাবে ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি, স্পেশালি আমি যদি বলি, যখন মেয়েদেরকে নিয়ে কথা বলি, নারীদেরকে স্বাবলম্বী করা নিয়ে যখন কথা বলি, তখন এরকম বেশ কিছু কমেন্টস আমিও আমার পোস্টে দেখি। হয়তো সে কমেন্টসগুলো আমাকে অনেক হার্ট করে, কারণ এমন কিছু কমেন্টস থাকে, আমি জাস্ট একটা আপনাকে বলি, সেটা আমি প্রিভিয়াস পডকাস্টগুলোতেও শেয়ার করেছি, যে আমরা যে কাজগুলো করছি
এটা নাকি আমরা নারীদেরকে স্বাবলম্বী করার নামে তাদেরকে সংসার থেকে বিমুখী করছি এবং তাদেরকে পরকীয়ায় লিপ্ত করার জন্য পরামর্শ দিচ্ছি এবং তাদের সংসার ভাঙার ডিভোর্সের পথে তাদেরকে নারীদেরকে বেয়াদব করে হ্যাঁ অনুপ্রাণিত করছি ডিভোর্সের পথে। সো নারীদের স্কিল ডেভেলপমেন্টের সাথে সংসার বিমুখী ডিভোর্স পরকীয়ার কি সম্পর্ক? অনেক থ্যাংক ইউ সো মাচ যে আপনি এটা আসলে টেবিলে আনলেন কথা বলার জন্য। সো আমি আসলে এটা নিয়েই কথা বলছিলাম যে আমি কোপ আপ করতে পারি মানে সবাইকেই কোপ আপ করতে হবে তার কিন্তু কোনো মানে নাই। মানে অনেকেই এই বুলিং বা এই ধরনের অ্যাটাকের একটা মানে সলিউশন হিসেবে বলেন কি গায়ের চামড়াটা মোটা করে ফেলো, ইগনোর ইট। কিন্তু অ্যাজ এ হিউম্যান বিং, অ্যাজ এ সেন্সিটিভ হিউম্যান বিং, ভাই তুমি ওকে থামানোর বদলে তুমি আমাকে বলছো আচ্ছা সহ্য করে নাও। মানে এটা কাইন্ড অফ কিছুদিন আগেও বলতো না যে এখনও বলে অনেকে যে কেউ যদি তোমাকে মানে হাজব্যান্ড যদি তোমাকে মারে সহ্য করে ফেলো ভাই, কেউ রেপ করলে বইলো না, তুমি এটা মামলা কেন করবা, এটা ঝামেলা, তুমি চুপচাপ লুকায় রাখো, এটা যে রেপ করছে তারই দোষ বা সহ্য করা লাগবে। ব্যাপারটা ডিজিটাল ভার্সনই কিন্তু এটা আমি আপনি যখন বলি যে ভাই ইগনোর, আরে চামড়া মোটা করে ফেলো এগুলো, কিন্তু কেন একজন আমাকে বলবে? এবং সবার কিন্তু ইগনোর করার ক্ষমতা এক থাকতে হবে তার কোনো মানে নাই। একটা মানুষ অনেক বেশি সেন্সিটিভ হইতেই পারে, সে হয়তো অনেক বেশি মানবিক, অনেক বেশি সফট, তার অন্যের ভালো লাগাও মানে ভালো কথা তাকে অনেক বেশি পুলকিত করে, খারাপ কথা তাকে ডাউন করতেই পারে। সো আমাদের উচিত তো আসলে ওইটাকে স্টপ করা। এইটা আমাদের যারা সমাজ সংস্কারক নিজেদেরকে মনে করি বা বিভিন্ন অথরিটি জায়গা আছে, এটাকে আমাদের ব্যর্থতা মেনে নিতে হবে, আমাদের আগে স্বীকার করতে হবে যে আমি ওকে থামাইতে পারি না, আমি এখন ওই কাঠামো তৈরি করতে পারি না, এটা আমার ব্যর্থতা। আমি তাকে এখন সামাজিকভাবে বয়কট করতে পারি না, ওইটা আমার ব্যর্থতা। সো এই জায়গাগুলো তো থাকবেই। আর 2 নম্বর যেটা বললেন আপনি যে হ্যাঁ কষ্ট তো আসলে লাগারই কথা, এবং নারীদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করলে তো তাদেরকে সাপ্রেস করে রাখা যাবে না, তাদের ভয়েস রেজ হবে, তাদের নিজের উপর অধিকার আসবে, তাদেরকে আপনি চাইলেই বলতে পারবেন না হ্যাঁ এটা করবা না ওইটা করবা না। সো সেই জায়গায় তো কিছু মানুষের স্বার্থে আঘাত লাগবেই, কিছু মানুষের মতাদর্শে মনে হবেই যে আমার কর্তৃত্ব বুঝি চলে গেল। সো এটা তো আসলে খুবই ন্যাচারাল। আপনি যদি ভাবেন যে একটা মানুষ যে মানে ধরেন ভাবতো যে আমার বউটা হ্যাঁ তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি, এটা তো একটা বড় কি বলবো যুক্তি হিসেবে দাঁড় করানো হচ্ছে যে হ্যাঁ তোকে খাওয়ায় পড়ায়, তুই আমি যেটা বলবো সেটাই করবি, তাই না? এখন তারপরে বলা হচ্ছে যে আমি না বললে তুই কেন বের হবি, তারপরে আমি সারাদিন বাইরের থেকে কাজ করে আসি, সারা ফ্যামিলির জন্য রোজগার করি, তোকে আমি যেটা বলবো সেটাই করবে, আমি বাসায় আসলে আমার হাত পা টিপা দিবে, আমি যেটা বলবো এটা করবে, আমার মেজাজ গরম থাকলে আমি তোকে একটা চড় মারবো, কোনো অসুবিধা নেই। এখন মেয়েটাও যখন রোজগার করে তখন ওই ইকুয়াল জায়গাটা চলে আসে না যে তুমি রোজগার করে আমিও তো ভাই রোজগার করতেছি, ঠিক আছে। কিংবা ধর একটা ফ্যামিলির ডিসিশনের জায়গায় মেয়েটাকেও হয়তো জিজ্ঞেস করতে হবে, কিংবা মেয়েটাও হয়তো কন্ট্রিবিউশন রাখতেছে, তো তার মতামতটাও হয়তো একটু শোনার গ্রাউন্ড ফ্লোরটা তৈরি হচ্ছে। সো বা মেয়েটা নিজেও একটা জিনিস কিনে ফেলতে পারছে, যে কোনো একটা জিনিসের জন্য হ্যাঁ ভাই আমাকে একটা শাড়ি কিনা দাও, আমি এখন আর ছিঁড়া শাড়িটা কতদিন পরবো, এই কান্নাকাটিটা তার কাছে করছে না। সো অনেকেই তো মেল ইগোতে তখন আঘাত আসবে। সো ভেরি ন্যাচারালি যে তাদের তো একটা ইনসিকিউরিটি কাজ করে যারা এটা কথা বলেন যে হ্যাঁ আপনারা মেয়েদেরকে সংসার বিমুখ করছেন। এখন সংসারের সংজ্ঞা তাদের কাছে আসলে কি, যে আমার বউ সারাদিন থাকবে, আমার বাইরে থেকে মেজাজ গরম করে আসলে ওর একটা চট দিব, ও তারপরেও আবার এসে কানতে কানতে ভাত রানবে। সংসারের সংজ্ঞা যাদের কাছে এটা, তাদের কাছে তো মনে হবে সে মেয়েটা যখন নিজের ভয়েস রেজ করবে, যখন বলবে তুই আমাকে মারার কি, তখন তার কাছে মনে হবে মেয়েটা সংসার বিমুখ হয়ে গেছে। সো দ্যাটস ফাইন। এটা যদি তার কাছে মনে হয় তাহলে তো ভালো। মানে আমরা তো সত্যিকার অর্থেই চাই যে সংসার মানে মেয়েটাকে যা বলবে মেয়েটা তাই করবে, মার খাবে, অত্যাচারিত হবে, সেটা না। আর স্বাবলম্বী হলে তো নারীর অধিকার, নিজের জীবনের উপর অধিকারটা আমি যদি বেয়ার মিনিমাম বলি, যে আমার দরকার নাই যে আমার পুরো সংসার আমি কন্ট্রোল করতেছি, আমার জীবনের অধিকারটা যে আমার আসবে সেটাও তো অনেকের সহ্য হবে না। সো তাদের জন্য তো এটা দুঃসংবাদই বটে যে আপনারা নারীদের স্বাবলম্বী করার জন্য কাজ করেন, তারা ঘরের বাইর হইতে দিতে চায় না কাজ করার জন্য, আপনারা বলেন ঘরে বসেই কাজ করো বা যেমনিই হোক কাজ করো, তো এটা তাদের জন্য একটা হুমকি তো বটে, একটু তো সহ্য করতেই হবে। এগেইন
আমরা হচ্ছে তাদেরকে বলা যায় যে মানে জিনিসগুলো অনেক সিম্পল মনে হলেও এগুলো কিন্তু অ্যাকচুয়ালি বাস্তবতা, যে এই যে মারধর করছে বা ঘরের সব কাজ নারীদেরই করতে হবে, মেয়েদেরই সব কাজ করতে হবে, ভাত রান্না করতে হবে, তাদের কাছে আসলে ঘর মোছা, ঘর ঝাড়ু দেওয়া, এগুলোই দিনের শুরুটা হবে এভাবে, শেষও হবে এভাবে। তো আপনি বললেন যে যখন একটা নারী ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় তখন তো তাকে আর সে ডমিনেট করে রাখতে পারছে না। সো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে এখনও বাংলাদেশে অনেক মেয়ে এই বিষয়টা বুঝতেই চায় না যে তাদের একটা ইন্ডিপেন্ডেন্সি থাকা দরকার। হয়তো আমরা এখনকার যে জেনারেশন তাদের মধ্যেও যারা হয়তো ঢাকা শহরের বাইরে আছে বা ঢাকারও এমন অনেক ফ্যামিলি আছে যারা ধরেন অ্যারেঞ্জ ম্যারেজ করে এবং পাত্রী যখন দেখতে আসে তখন তাদের মানে তারা বলে দেয় যে বিয়ের পর আর পড়াশোনা করা যাবে না বা আমরা বাইরে মেয়েদেরকে কাজ করা চাকরি যাবে না। করাই না। হ্যাঁ, মেয়েরা আমাদের এখানে চাকরি করে না, আমাদের বাসায় মেয়েরা চাকরি করবে না। সে একজন গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে কিন্তু সে চাকরি করতে পারবে না, কারণ তাদের বংশে কেউ মেয়েরা চাকরি করে না। তো সেই ক্ষেত্রে সেই জায়গা থেকে মেয়েরা কিভাবে বের হয়ে আসতে পারে এবং একটা মেয়ের স্বাবলম্বী হওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট এই যে বাংলাদেশের সমাজের যে সমস্যাগুলো আছে সেগুলো থেকে বের হয়ে আসার জন্য? আমার তো মনে হয় যে দ্যাটস দ্য অনলি কি যেটা আসলে মেয়েদেরকে তাদের ভয়েসকে এস্টাবলিশ করতে হেল্প করতে পারে। মানুষ কিভাবে নিজের ভয়েস রেইজ করা বা নিজের ভয়েসকে এস্টাবলিশ করা মানে বেয়াদবি করা, অন্যের কথা না শোনা। কিন্তু এটা শুধুমাত্র আবার মেয়েদের বেলায়, মানে ছেলেদের বেলায় কিন্তু নিজের কথা নিজে বলতে পারা মানে হ্যাঁ রিয়েল ম্যান, সে খুবই কি বলবো স্মার্ট, আত্মবিশ্বাসী। কিন্তু মেয়েদের বেলায় এটা হয়ে যায় আবার বেয়াদবি। সো এটা তো আরও অনেক লম্বা কথা, কিন্তু এই যে কথাটা যে আমরা চাকরি করতে দেই না, মানে তুমি কে ভাই, তুমি কে হে যে তুমি চাকরি করতে দিবা কি দিবা না। আমি যখন বিয়ে করি তখন আমাকে আসলে অনেকে আমার ফ্রেন্ডরা জিজ্ঞেস করেছে যে এখন তো অনেকেই ভাবে যে বিয়ে হয়তো আরও বয়স করে করা উচিত। আমাকে অনেকে বলেছে ক্যারিয়ারের পিক টাইমে কে বিয়ে করে আরও পরে করা উচিত। বা তা আমার কাছে মনে হয়েছে যে বিয়ে করা বা যে কোনো বড় ডিসিশন নেওয়া সব কিছুর একমাত্র শর্ত হচ্ছে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি। আমি কিন্তু এটাকে মানে অর্থ উপার্জন থেকে ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সির কথাটা আমি বলেছি, মানে আমার স্বাধীনতা আছে, আমি টাকা রোজগার করতে পারি, মানে কি যে আমি নিজের জন্য একটা কিছু কিনতে পারি, আমি আমার হাজব্যান্ডের বিপদে হেল্প করতে পারি, আমি আমার সংসারে কন্ট্রিবিউট করতে পারি, আমার বাচ্চার মানে একটা পিকনিকে যাওয়ার টাকার জন্য আমার জামাইয়ের পিছে পিছে ঘুরতে হয় না, আমি নিজেও দিতে পারি। জামাইয়ের পিছে পিছে ঘোরাটাকে আমি খারাপ বলতেছি না, এটা তো বরং জামাইয়ের জন্যও ভালো যে খালি ওর একা আসলে এটাকে বোঝাটা নিতে হচ্ছে না। সো আপনি দেখবেন যে সংসারের মধ্যে কার কথাটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেওয়া হয়, যে Husband যে ইনকাম হাজব্যান্ড। করে। ইভেন ধরেন 5 জন সদস্য আছে, তাদের মধ্যেও সবচেয়ে বেশি প্রায়োরিটি কাকে দেওয়া হবে? 5 জনই ইনকাম করে, ধরেন মানে সবচেয়ে বেশি ইনকাম করে, তার থেকে কম, তার থেকে কম, তার থেকে কম, তার থেকে কম। তাহলে দেখবেন কথাটাকেই সবচেয়ে বেশি প্রায়োরিটি গুরুত্ব দেওয়া হবে, দেওয়া হয়। কারণ সে এখানে ফিনান্সিয়ালি কন্ট্রিবিউট বেশি করছেন। সো কন্ট্রিবিউশনের কিন্তু নানা ধরনের জায়গা থাকে। ধরেন আমার মা, আপনার মা, তাদের জেনারেশনের বেশিরভাগ ওমেনদের কি হয়েছে, তারা বাইরে কাজ করতে পারেন নাই, তারা হয়তো ওই ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সিটা তাদের ছিল না। কিন্তু আপনি যদি তাদের কাজকে অর্থনৈতিকভাবে মূল্যায়ন করেন, আমার বাবার থেকে কোনো অংশে আমার মার কাজের মূল্য কিন্তু তার কম হবে না। বিকজ আমার বাবা যে পরিমাণে ইনকাম করতেন ওই পরিমাণ টাকায় সংসার চালানোর জন্য একটা বিরাট স্কিলের দরকার হয়। অন্য মানে উনি যদি ওই হিসেব করে অমুক টাকাটা অমুক সঞ্চয়ে রেখে তমুকটা অমুকখানে খরচ করে অমুকটা বাঁচায় তমুকটাই করে এরকম করে সংসারটা না চালিয়ে এলে ওই টাকা হয়তো সংসার চালানো পসিবল হবে না। তাহলে আমার মাও কিন্তু এখানে একটা ইকোনমিক্যাল হাব হিসেবে কাজ করছেন, তিনি কিন্তু ওই ম্যানেজমেন্টের জায়গাটায় আছেন। কিন্তু আমার মা কিন্তু মানে রোজগার করে না, বা আব্বা একাই রোজগার করে সংসার টানছে, ব্যাপারটা কিন্তু আমাদের কাছে এরকমই হয়, তাই না? সো একটা মানুষের ধরেন সব কথা কিন্তু ইতিহাসেও লেখা হয় না, হ্যাঁ। সো ইতিহাসেরও একটা পার্শিয়াল জায়গা থাকে। বলা হয় যে ইতিহাস হচ্ছে ক্ষমতাবানদের দ্বারা লেখা হয়, মানে সব কথা কি আসলে থাকে? ধরেন আমাদের এত লক্ষ মা বোন মুক্তিযুদ্ধে ধর্ষিত হয়েছে, কিন্তু কয়জন ধর্ষিতার কথা আসলে ইতিহাসে লেখা আছে, মানে তারা মুক্তিযুদ্ধকে কিভাবে দেখেছেন, কয়জনের কথা আমরা জানি? তাদেরকে আমরা একটা অবজেক্ট হিসাবে রেখেছি, তাদেরকে সাবজেক্ট বানাইনি। ঠিক সেইভাবে আপনি পরিবারে কতটা অবদান রাখছেন সেটা লেখা হয় না, বিকজ আপনি ওই অবজেক্ট হিসেবে থেকে যান। নারী সবসময় অবজেক্ট হিসেবে থাকে।
তার সে ক্ষমতার জায়গায় সে সাবজেক্ট হয়ে সে ভোকাল হইতে পারে না। এবং সাবজেক্ট হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা এই পুরো পৃথিবীতে সকল ক্ষেত্রে, সংসার থেকে শুরু করে রাজনীতি, গ্লোবাল থেকে শুরু করে মানে ফ্যামিলি, পরিবার, সেই সব কিছুতে হচ্ছে ইকোনমি হচ্ছে সবচেয়ে বড় জায়গা। মানে আপনার হাতের মানে বাংলা কথায় যে আপনি টাকা আনতে পারছেন কিনা, ক্যাশ আপনার কাছে থাকছে কিনা। সো এই জায়গায় আমি বলবো যে আপনি বলছিলেন যে কিভাবে আসলে এটা থেকে বের হয়ে আসা যায়। এক কথায় হচ্ছে যে আপনাকে রোজগার করতে হবে। এখন এটারও আবার নানা ধরনের কথা থাকতে পারে। অনেকে বলবে যে আমার ফ্যামিলি অনেক এস্টাবলিশ, মানে সেক্ষেত্রে আমি কাজ না করলে কি, এটা আপনার ব্যক্তিগত চয়েস। It's your choice, right? হ্যাঁ, কিন্তু মানে একটা মেয়ে যদি চায় কেন সে আসলে করবে না, এবং তার ফ্যামিলির যদি প্রয়োজন থাকে সে আসলে কেন করবে না। আবার এখানে অনেকে আনবেন যে ধর্মীয় মূল্যবোধের জায়গা, সেটাও আসলে ব্যক্তিগত জায়গায় বটে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই তো মেয়ে হয়ে তুমি কেন কাজ করবা, এবং যে যুক্তিগুলো দেয়া হয় তার মধ্যে অন্যতম হচ্ছে যে বাইরে যাবে, এবং বাইরে যাওয়া আসলে ঠিক না, বাইরে গেলে কত ইনসিকিউরিটি। এখন এইটাকে দুইভাবেই বলা যায়। একটা হচ্ছে অনেকেই বলেন যে আমরা গোঁড়া না বা আমরা কনজারভেটিভনেস থেকে না, কিন্তু আমরা নিরাপত্তার কথা ভাবি, হুইচ ইজ ভেরি ট্রু। এখন আমাদের মেয়েরা ঘর থেকে বের হলে কতটা আসলে সেফ না, তো আমি আপনি বের হয়েছে আমরা তো সেফ না। ইভেন যে আপুটা ঘরের মধ্যে আছে সেও সেফ না। ওই যে কমেন্টে তাদেরকে তো একদম অনেক কথা বলে সেখানেই হচ্ছে হ্যাঁ, যে সেও সেফ না, মানে একটা পরিবারের মানুষের দ্বারাও তো অ্যাসল্টেড হয় Right. একটা নারী, তাই না? সো যে মেয়েটা মাদ্রাসায় যায় সেও কিন্তু অ্যাসল্টেড হয়, যে মেয়েটা বাচ্চা মেয়েটার মাঠে বাসার উঠানে খেলে সেও অ্যাসল্টেড হয়। সো সেগুলো দিয়ে তো আসলে থামায় দেওয়ার কোনো জায়গা নেই। এবং সমাজ পরিবর্তনের জায়গায় 3টা ধাপে কাজ করা যায়। একটা হচ্ছে সমাজ যা ইচ্ছা বলুক, চুলায় যাক, আমি আমার মতো করে কাজ করব, মানে সোশ্যাল স্ট্রাকচারের বিপরীতে গিয়ে কাজ করা। আরেকটা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচার এবং সমাজের সকলের কথা যেরকম আছে সেরকম কইরাই তাদেরকে মেনে নিয়ে ওই কাঠামোতেই নিজেকে মানায় নিয়ে তারপরে কাজটা করা। আরেকটা হচ্ছে সোসাইটি বদলের জায়গায় কাজ করা। এখন আমি যদি এই কাজের নারীদের কাজের জায়গায় বলি, ধরেন সমাজ যা ইচ্ছা বলুক আমি আমার মতোই কাজ করব, ধরেন এরকম পেশা আমি বলতে পারি। ধরেন বাংলাদেশের সোশিও কালচার ইকোনমিতে যারা মডেলিং করেন, একটুখানি আউটস্পোকেন বা মেয়ে হয়ে যারা পলিটিক্স করতেছেন, তাদের সংগ্রামটা কিন্তু অনেক বড়, মানে মেইন স্রোতের বিপরীতে গিয়ে তারা কাজ করছেন এবং অনেক বড় বড় চ্যালেঞ্জ, মানে সোসাইটি ধরেন এরকম ধাক্কা দিচ্ছে, আমরা এরকম ধাক্কা দিয়ে তাদেরকে ঠেলে দিয়ে তারপরে কাজটা করছি। 2 নম্বর হচ্ছে সোসাইটি যেরকম আছে সেটার সাথে মানিয়ে নিয়ে কাজ করা, মানে হচ্ছে ওকে সোসাইটি ঘর থেকে বের হইতে না করে আমি একটা অন্য ওয়ে বের করব, আমি ঘরে বসে কাজ করব, ফ্রিল্যান্সিং করব আমি। ওকে, সো সেটা কিন্তু একটা সেফ অপশন অনেকের মতো। সবাই থেকে সংগ্রামী হইতে হবে না, সবাই সংগ্রামী হইতে পারবে না। পারবেও না। পৃথিবীতে সবাইকে মানে সংগ্রামী ইন আ সেন্স যে সংগ্রাম তো আমরা সবাই করি, কিন্তু ওই যে বাইরে গিয়ে হ্যাঁ মানে দুনিয়া উল্টায় যাক আমি দুনিয়ার বিরুদ্ধে দাঁড়াবো, সবাই সেই ক্ষমতা রাখবে না, দরকারও নাই আসলে। সবাই সব দিকে এক্সট্রা অর্ডিনারি হইতে হবে তার কোনো মানে। আর 3 নম্বর যেটা আমি বলেছি যে সোসাইটিকে আসলে চেঞ্জ করা, যেটা আমরা বলি যে কেন নারীরা পারবে না, নারীরা আস্তে আস্তে বাইরে যাবে, নারীদের জন্য সেফ স্পেস কেন আমরা তৈরি করতে পারবো না, আমাদের রাদার সেটার জন্য কাজ করা উচিত। সো এই 3টা একসাথেই কিন্তু সমাজ এগিয়ে যায়। যে কোনো একটা বন্ধ হয়ে গেলে কিন্তু সমাজ ওখানে স্টপ হয়ে যাবে, এবং সমাজ এবং সভ্যতা একটা চলমান জিনিস, সেটা স্টপ হয়ে যাওয়া মানে আমাদের সবার জন্যই সেটা খুবই খারাপ। সো সবাই মিলেই আমরা ওই দিকে আগাই। সো মেয়েদের আসলে কীভাবে স্বাবলম্বী করা উচিত, আমার মনে হয় যে থিঙ্ক অ্যাবাউট ইয়োর রিয়েলিটি। মানে আমি এখানে বসে আমার বাস্তবতা আর আপনার বাস্তবতা তো এক না। আমি চাইলেই একটা গ্রামের মেয়েকে বলতে পারবো না হ্যাঁ আমি মাথায় ওড়না কাপড় ছাড়া এখানে বসে কথা বলছি, তুমি কেন পারবে না? পারবে না, দরকার নেই তো সবার পারার। একই রকমভাবে সবাই কেন পারবে? আবার সে যে কাজটা করে ওইটা হয়তো আমি পারবো না। আমি হয়তো পুরা সংসারটাকে মাথায় নিয়ে বাচ্চা কাচ্চার সমস্ত চিন্তা মাথায় নিয়ে টুকটাক কাজ করা, ওইটা হয়তো আবার আমি পারবো না। আমার হয়তো ওই সংসার করার জায়গা অনেকখানি কমতি থেকে যাবে। সো আমার কথা হচ্ছে যার যার বাস্তবতার জায়গায় থেকে নিজের পায়ের নিচের মাটিটা শক্ত করা। সেটা ইনকাম না করেও মাঝে মাঝে হইতে পারে, বাট ইটস এক্সেপশনাল কেস। আমি মনে করি যে নারীরা যখনই অর্থনৈতিকভাবে অ্যাক্টিভ হবে, মানে অবজেক্ট না সাবজেক্ট হবে, তখন নারীদের অনেক বেশি শক্তিশালী ভয়েস তৈরি হয়।
আচ্ছা, এখানে আপনার প্রতিটা কথা শুনে একটা ইনসিডেন্ট আমার মাথায় ঘুরছে, এটা একটু শেয়ার করি। কিছুদিন আগেই হচ্ছে ফেসবুকে একটা রিলস দেখছিলাম, আমার ঠিক মনে নাই মানে গেস্ট উনি কে ছিলেন, ওনার পরিচয়টা আমার মনে নেই, বাট ইনসিডেন্টটা একটু আপনাকে আমি বলি। যে উনি বলেছেন যে উনি শ্বশুর বাড়িতে যে উনি রান্না করেন না, কারণ উনি রান্না পারেন না, ওনার রান্না করতে ভালো লাগে না। ওনার শ্বশুর বাড়ির মানুষজন ওনাকে রান্না করে খাওয়ায়, এটা বলেছে। তো আমি এখানে খারাপ কিছু দেখি নাই। এখন একটা মেয়ে যে রান্না পারবেই, এটা কি মানে একটা নারী হওয়ার যে প্রথম বলা যায় না ক্রাইটেরিয়ার মধ্যে কি এটা পড়ছে যে একটা মেয়ে রান্না পারবেই, তার রান্নার শখ থাকতেই হবে, নাই থাকতে পারে? তো এটা নিয়ে মেয়েরাই সমালোচনা করছে যে এখানে উনি যে কথাটা বলছে, দেয়ার ইজ নাথিং শুড বি প্রাউড অফ, যে রান্না করতে পারছি না, রান্না করার শখ নাই। সো এই যে মেয়েরাই যে অনেক সময় মেয়েদেরকে টেনে নিচের দিকে নিয়ে আসে, এই বিষয়ে আপনার কি বলার আছে? এটা আসলে ছেলে বা মেয়ের বিষয় না। ধরেন পিতৃতান্ত্রিকতার সাথে শুধুমাত্র পুরুষ হওয়ার কোনো সম্পর্ক নাই, কিন্তু পিতৃতান্ত্রিক সমাজ এবং বাস্তবতায় আমরা সবাই আছি। ধরেন আমি আপনি কতটা আসলে পিতৃতান্ত্রিকতা থেকে বাইরে, অনেকখানি না, কিন্তু ধরেন আমাদের নারী হিসাবে আমাদেরও কিন্তু ইচ্ছা হয় যে আমার জামাই আমার থেকে একটু বেশি ইনকাম করবে। এটা কিন্তু আমাদের বেশিরভাগ মেয়েই, আমরা যারা রোজগার করি তাদের একটা মেন্টালিটি থাকে। এটাও কিন্তু একটা পিতৃতান্ত্রিক মন মানসিকতা, যে একটা ছেলেকে কেন সবসময় আসলে ওই যে ওয়াইফটা থেকে বা মেয়ে পার্টনারটা থেকে বেশি ইনকামই করতে হবে। সো আমরা আসলে এটা থেকে বাইরে না। এবং পিতৃতান্ত্রিকতাকে যুগে যুগে টিকিয়ে রেখেছেন আমাদের মায়েরা, বোনেরা। যে মাটা আসলে ছেলে সন্তানের জন্য মুরগির রানটা বাঁচায় রাখছেন, তিনিও পিতৃতান্ত্রিকতায় বড় হয়েছেন এবং সেটাকে লালন করছেন, চর্চা করছেন, বাড়িয়ে তুলছেন। যে দাদি আসলে ছেলে না হইলে মন খারাপ করে মেয়ে নাতনির তার মুখই দেখলো না, সেই দাদিটাও এটাকে চর্চা করে রাখছেন। সো এইটা তো আসলে থাকবেই আপু, মানে এটা মেয়ে ছেলে আলাদা করা যাবে না। এটা এমন না যে ছেলেরা আমাদের শত্রু, ওরা বললে মেনে নিব, মেয়েরা কেন বলবে, ব্যাপারটা আসলে এরকম না। ব্যাপারটা হচ্ছে ইজ দ্য সোশ্যাল স্ট্রাকচার, হায়ারার্কি, যে পিতৃতান্ত্রিকতা, সেটাকে আমরা সকলে মিলেই তো চর্চা করি। একটা মেয়ে আসলে কি পড়লো না পড়লো, কি করলো না করলো, এটা নিয়ে নারীদের অনেক ধরনের মানে থাকবেই। এটা নিয়ে আলাদা করে আমি দুঃখ পাই না, কারণ যে হ্যাঁ মেয়ে হয়ে তুমি কেন আমার দুঃখ বুঝলা না। ওই যে বাস্তবতা এক একজনের এক এক রকম। একটা আপু হয়তো ওই যে হাজব্যান্ডের টাকায় গা ভর্তি গয়না পরে সে অহংকার করছে, দ্যাটস ফাইন। আবার আমি হয়তো আমার নিজের টাকায় একটা ছোট্ট ব্রেসলেট পরলেও আমি খুশি থাকি, সেটাও আমার জন্য ফাইন। কিন্তু সমস্যা হচ্ছে গিয়ে আমি আমাকে দিয়ে অন্যকে জাজ করি, এটা হচ্ছে সমস্যা। হ্যাঁ তোর কেন মানে বাইরে যাওয়াই লাগবে, কাজ করাই লাগবে। ভাই তুমি তোমারটা নিয়ে থাকো না, আমাকে আমারটা নিয়ে থাকতে দাও। এইটা হইলেই কিন্তু সমস্যাটা চলে যায়। আর রান্নার বিষয়টা ধরেন কেউ যদি টেনশনও করে যে ভাই উনি কেন রান্না করতে পারেন, ওনার এখন কি হবে, এইটা হওয়া উচিত এই জন্য যে না খায়া তো কেউই বাঁচতে পারি না ভাই এখন। কিন্তু কথা হচ্ছে কি, ওই ওই আপুর হাজব্যান্ড যদি রান্না না পারতো তাইলে কিন্তু ওই কথাটা উঠতো না। সমস্যাটা হচ্ছে এই জায়গায়। ধর আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সবারই মোটামুটি যে বেঁচে থাকার জন্য যে স্কিল দরকার সেগুলো সবার জানা উচিত। রান্না আমার হাজব্যান্ডও করে, আমিও করি, আমারটা হয়তো একটু বেশি মজা হয়, আমার হাজব্যান্ডটা হয় না, দ্যাটস ফাইন। এবং ধরেন ঘর গোছানো একটা মিনিমাম জায়গায় আমরা সবাই করা উচিত, কিন্তু এটা তো আসলে হয় নাই। ছেলেরা বাজার করবে, মেয়েরা রান্না করবে, এটা হচ্ছে আমাদের চর্চার জায়গায় এসছে। সো কথা আসলে ওই জায়গায় এখন, মানে মেয়ে হিসাবে আমাকে তুমি আলাদা করে আমার ক্রাইটেরিয়া বেঁধে দিচ্ছ যে আমাকে আসলে এটা করাই লাগবে। হইতেই পারে আমার জামাই আমার থেকে মজার রান্না করে, হইতে পারে না। সো সেটা একটা মেয়া, এটা তো চলতেই থাকবে, এটা এত সহজে বন্ধ হওয়ার না আসলে। এখন আমি আপনি বসে পডকাস্টে বললাম না পারা আপনারা খুব খারাপ, বন্ধ লাভ হবে না, নাই, বিকজ এটা এটা শেষ হবে একটা না। দীর্ঘ বছরের পর বছর ধরে আমাদের যে সোশ্যাল স্ট্রাকচার হয়েছে এখানে সেটার আমরা মধ্যে stuck আমরা হয়ে হ্যাঁ গেছি। সেটার মধ্যে আমরা বড় হই, সেটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। That's it. আচ্ছা আপু, আপনি বললেন আমাদেরকে 3টা পয়েন্ট বলেছেন যে মেয়েরা আসলে কিভাবে স্বাবলম্বী হতে পারে। সেখানে একটা পয়েন্ট বলেছেন, একটা হচ্ছে স্রোতের বিপরীতে যাওয়া, যেটা হচ্ছে সমাজের বিপরীতে যে কাজ করা। তো এখানে সমাজ থেকে প্রথমে যে জিনিসটা আমাদের কাছে আসে সেটা হচ্ছে পরিবার, ফ্যামিলি। সো অধিকাংশ মেয়ে আছে, আমি বলবো ম্যাক্সিমাম ক্ষেত্রেই হচ্ছে ফ্যামিলি থেকে সাপোর্ট না পাওয়ার কারণেই হচ্ছে তারা লাইফে কিছু করতে পারে না, ক্যারিয়ারটা বিল্ড আপ করতে পারে না। এক নাম্বার হচ্ছে অনেকেই মনে করে যে মেয়েদের ক্যারিয়ার
ডেভেলপ করার মতো কিছু নেই, তাদের ক্যারিয়ার ডেভেলপ করার দরকারই নেই। আবার অনেকে তাদেরকে বাহিরে যেয়েও কাজ করতে দেয় না, আবার ঘরে বসে যে সারাদিন ল্যাপটপে বসে থাকবে সেই যে বিষয়টাকেও সাপোর্ট করে না। তো সেক্ষেত্রে এই বিষয়টাকে আপনি কিভাবে আসলে মানে আমরা এখান থেকে কিভাবে বের হয়ে আসতে পারি? সো এই জায়গায় আসলে দুঃখ প্রকাশ করা ছাড়া আমি মানে প্রথমত কিছু বলার কিছু পাচ্ছি না। আমার প্রথম কথা হচ্ছে যে আমি অত্যন্ত দুঃখ প্রকাশ করি যে আমাদের সোসাইটিতে এখনও এই ধরনের সিচুয়েশনে হাজার হাজার লক্ষ লক্ষ মেয়ে আছেন যাদেরকে সারাদিন শুনতেও হবে তুমি বেডি মানুষ, কিছু করো না, পারো না, সংসারে তোমার কোনো কন্ট্রিবিউশন নাই, আবার তাদেরকে কন্ট্রিবিউশন করতে দেওয়াও হবে না। মানে এর থেকে দুঃখের আর কি হইতে পারে? তাদেরকে পড়াশোনা করতে দেওয়া হয় না, পড়াশোনা করার পরেও বলা হয় যে পড়াশোনা করছো হয়েছে এখন ঘরে বসে থাকো। সো এটা তো দুঃখজনক বটে। এখন পরিবারের কথা যেটা বললেন, এইখানে এসে আসলে আমার নিজেরই অসহায় লাগে মাঝে মাঝে যে একটা ফ্যামিলি যদি বলে যে আমরা যারা খুব ফ্যামিলি ওরিয়েন্টেড মানুষ, একটা ফ্যামিলি যদি বলে যে তুমি সারাক্ষণ সবাই বলতে থাকে যে তুমি এটা করো না করো না করো না, তখন আসলে একটা মানুষ কিভাবে এটা থেকে বের হয় আমারও খুব জানতে ইচ্ছা করে। নিশ্চয়ই যার যার বাস্তবতাটা এক এক রকম হয়। আমি তো ভাবতে পারি না যে আমার বাপ মা যদি একেবারেই সবাই না করতো যে তুমি এই রিস্কি কাজে যাও না, এই যে টকশো করতে যাইতেছো, আমার ফ্যামিলিরও তো অনেক কিছু সহ্য করতে হচ্ছে এটার জন্য, তাই না? ফ্যামিলি তুলে ইচ্ছা মতো অপবাদ, মিথ্যা কথা, মাইরা ফেলবে, এই করবে ওই করবে, এটা আমার ফ্যামিলিকেও কিন্তু সহ্য করতে হয়। তো আমার ফ্যামিলি যদি বলতো যে হ্যাঁ তোমার জন্য আমরা এত কিছু সহ্য করছি, আমরা এত কিছুর মধ্যে যাচ্ছি, তুমি এটা কইরো না, আমি আসলে কদিন টিকে থাকতে পারতাম আমি আসলে জানি না। সো সেই জায়গা থেকে যারা চারিদিক থেকে এই ধরনের বাধার সম্মুখীন হন তাদের জন্য আমার ব্যথা, সমবেদনা, এবং আমি আসলে জানি না যে তারা এটা থেকে কিভাবে বের হতে পারবেন। তবে একটা উপায় তো এটাই যে ধরেন সবাই তো একবারে ফ্যামিলি ছাইড়া দিয়ে, অনেককে আমি দেখেছি, অনেকের যেহেতু আমার অনেক মানুষের সাথে মেশার সুযোগ হয়, অনেকে দেখেছি যে সব কিছু ছেড়ে ছুড়ে এসে তারা আসলে নিজের পায়ে দাঁড়িয়েছেন এবং একসময় তাদের ফ্যামিলি বুঝতে পেরেছেন যে এটা আসলে কতটা দরকার। তাদের মেয়েটা যখন রোজগার করে তাদের হাতে টাকা তুলে দিয়েছে বা তাদের একটা বিপদে দাঁড়িয়েছে, তখন মা বাবা বুঝতে পেরেছে যে ছেলে আর মেয়ের তেমন পার্থক্য হয় না এবং মেয়েটা তার জন্য সম্পদ হতে পারে। সো তাদের বাস্তবতা বা তাদের শক্তি অনেক বেশি। এখন অনেকেই আছেন যে আমি আসলে মানে পারি না, তখন আসলে ওই বোঝানোর জায়গা ছাড়া আমি কাউকে বলতে চাই না যে ফ্যামিলিকে ছাইরা বাদ দেন, ফ্যামিলির কথা শুনেন না, ফ্যামিলি ইজ ইম্পর্টেন্ট। কিন্তু আমি এটাও বিশ্বাস করি যে ফ্যামিলি যদি ফ্যামিলির মতো ফ্যামিলি হয়, মানে আমি যাদেরকে কেয়ার করি তারাও যদি আমাকে কেয়ার করে, তাহলে আমি তাদেরকে বোঝাইতে সক্ষম হব। মানে আমার বাবা মার জেনারেশন গ্যাপেরও একটা ব্যাপার থাকে, তাই না? ওরা তো বর্তমান বাস্তবতা সম্পর্কে জানে না। আমার মা বাবা তো ভয়ও পাইতে পারে, আমার ভালোটাই হয়তো চায় যে বাইরে গেলে মা তোর মানে কত কি শোনা যায়, অফিসের বসরা কি জানি করে, বা এই যে ল্যাপটপে আসোস, মানুষ ল্যাপটপে কত কিছু কইরা ফেলায়, ভয়ের থেকেই হয়তো বলে যে আচ্ছা এটা কইরো না মা। বলে না যে ছোটোবেলায় আমাদের বাচ্চাদেরকে আমরা বলি হ্যাঁ ওদিকে যাও না, দৌড়ায় না, জোরে পইরা যাবা, এটাও তো বলে। সো আমাদের মনে হয় ওই বোঝানোর জায়গাটা একটুখানি আরও বেশি কি বলবো সতর্কতার সাথে মায়ার সাথে পরিবারকে বোঝাইতে হবে। আর আমার জায়গা থেকে আমি বলতে পারি পরিবারকে যে যারা এরকম যে মানে হাত পা বেঁধে রেখে আসলে কোনো মানুষের জীবনকে মহিমান্বিত করা যায় না। একটা জীবন কোনো সহজ জিনিস না। এই একটা জীবনেই কোনো মানুষ পৃথিবী জয় করে ফেলতেছে, আর এই একটা জীবনেই কোনো মানুষ ঘরের কোণে বসে মানুষের কথা গঞ্জনা সহ্য করে শেষ করে ফেলতেছে। সো লেটস গিভ ইট আ ট্রাই। যে সবাই আবার সমান সাকসেস হবে তারও কোনো মানে নাই। ধরেন সব মেয়ে বাইরে গেলেই সে খুব ভালো করে কাজ করতে পারবে সেটাও না, সবাই ল্যাপটপ নিয়ে বসে গেলেই মাসে লাখ টাকা ইনকাম করবে সেটাও না। কিন্তু চেষ্টা করাটা তো অনেক বড় একটা জিনিস, এবং এই চেষ্টা থেকেই কেউ পারতেছে, কেউ পারতেছে, শুধু এইটুকুই আমরা জানবো। সো ফ্যামিলি জিনিসটা খুবই কমপ্লিকেটেড। এইটার নিয়ে আমার কোনো সলিউশন নেই। আমার মনে হয় যে যার যার ফ্যামিলি সে খুব ভালো বুঝবে। ধরেন আমার আব্বা কেমনে বুঝবে এটা আমি ভালো জানি, আপনার আব্বা কেমনে বুঝবে এটা আপনি ভালো জানেন, কাকে কেমনে কী করতে হবে। আর আমার মনে হয়েছে যে সত্যিকার অর্থে ভালো কাজটা করেন। মা বাপ কেন ভয় পায়? বিকজ এক্সাম্পল আছে যে হ্যাঁ মেয়েটা বাইরে গিয়ে ঠিক থাকতে পারলো না, ঠিক থাকতে পারলো না ইন দ্য সেন্স বিপদে পড়লো, নিজের বিপদ নিজে ডেকে আনলো। তো সেই জায়গায় আপনি একটা কনফিডেন্স তাদেরকে দেন। যেমন আমার মা বাবার উপর খুব কনফিডেন্স যে হ্যাঁ আমার মেয়ের সামনে মানে যা ইচ্ছা হয়ে যাক, কিন্তু শি উইল বি মানে ও ওর মতো থাকবে।
সো এই কনফিডেন্সটা আপনার মা বাপকে দেন, আর ফ্যামিলি বলতে আরও হয়, হাজব্যান্ড হয়, অন্য অনেক কিছু হয়। সেক্ষেত্রে আমি এখনো জানি না আসলে কি করা যাইতে পারে, আপনারটা হয়তো আপনি ভালো জানবেন, বাট আমার উম, পরামর্শ থাকবে বা আমার চাওয়া থাকবে যে সব কিছু নিয়ে আসলে নিজের মতো করে নিজের পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হয়। আচ্ছা, সো আপু আপনি এই যে আপনার সাথে এই বিষয়ে আমি একদম একমত, প্লাস একটা মিলও খুঁজে পেয়েছি। কারণ আপনি যেমন বললেন যে আপনার সাথে অনেক মানুষের দেখা হয়, আপনি স্টোরিগুলো শুনেন, তেমনি আমার সাথে অনেক স্টুডেন্টের কথা হয়। অ্যাবসলিউটলি। আমি যখন এসা ড্রিম আইটির সাথে কাজ করলাম, আমি কত নারীদের আসলে সংগ্রামের গল্প শুনলাম, এবং আমার মনে হয় আমার থেকেও বেশি আপনি জানেন, বিকজ এমন অনেকে আছে যে ডিভোর্সের পরে আবার কিভাবে দাঁড়ালো, অনেকে আছে যে মেয়ে বড় করার জন্য চাকরি ছেড়ে দিল, আবার মেয়ে বড় হয়ে যাওয়ার পরে আবার কাজে ব্যাক করলো, এবং তাদের মুখে যে উজ্জ্বলতা দেখেছি, মানে ওই গল্পগুলোর কাছে আমাদের এই বসে জ্ঞানের কথা বলা আসলে কিছু না। ইউ রিমেম্বার দ্য স্টোরিজ, আপনি তিনটা স্টোরি বলেছেন, ওই তিনজনের সাথেই আপনার কথা হয়েছিল, সেই প্রসঙ্গেও আমি আসব। তার আগে হচ্ছে এই যে ওই জায়গাটা একটু বলি। আপনি যেমন বললেন, আমিও এরকম অনেক স্টুডেন্টের কাছ থেকে যে বিষয়গুলো শুনেছি, সেখানে এই যে ফ্যামিলির যে বিষয়টা আছে, আপনি বললেন যে যার যার ফ্যামিলি সে ভালো বুঝবে। সো সেই ক্ষেত্রে ম্যাক্সিমাম আপুরা আসে আমার কাছে, এসে হচ্ছে এই কথাটাই বলে যে তার ফ্যামিলি হাসাহাসি করছে যে তুমি তো এই জায়গায় টাকা মার খাবা, অনলাইনে সব কিছু স্ক্যাম হয়। এটা হচ্ছে 1 নম্বর প্রবলেম। 2 নাম্বার হচ্ছে তাদেরকে বলা হয় যে তো আমাকে এই কাজটা করতে দিচ্ছে না, আমি পুরো আমার ফ্যামিলির ওই যে পরিবারের স্রোতের বিপরীতে যে তারাও হচ্ছে লুকিয়ে কোর্সটাতে এনরোল করে তারা এখন স্কিল ডেভেলপ করছে, তারা নিজেদেরকে প্রমাণ করবে। ওই যে আপনি বললেন যে সেই জায়গা থেকে নিজের মতো করে চেষ্টা করে ফ্যামিলিকে বোঝানোর চেষ্টা করো, এবং জেনারেশন গ্যাপের যে বিষয়টা, এটা আমিও তাদেরকে সেম জিনিসটাই বলেছি যে দেখেন আপনার বাবা মা তো ফ্রিল্যান্সিং সম্পর্কে জানে না, ওরা তো জানে না যে ঘরে বসে আবার কাজ কিভাবে করা যায়, ওরা তো আপনাকে নিয়ে একটু ডাউট করতেই পারে। সেই জায়গা থেকে তাদেরকে কনফিডেন্স দেন, দরকার হলে আমাদের সাথে কথা বলান, আর না হলে আমাদের অফিসে নিয়ে আসেন। কারণ বাবা মার ইনসিকিউরিটিস থাকবেই। আমি যখন বাসার বাইরে যেতাম, আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, তখন সকালে বের হতাম, আমি কোনো ক্লাবে মানে ক্লাব করতে পারি নাই, একটাই কারণ, মানে ইউনিভার্সিটি ক্লাবগুলো হচ্ছে আমি জয়েন করতে পারি নাই। ক্লাসের বাইরের টাইম থাকলেই টেনশন। এক্স্যাক্টলি 5টার পর মানে হচ্ছে ওই যে আমি সবসময় বললে আমার মাগরিবের আজানের কারফিউ ছিল, বাসায় আমার 5টার ওই আগে সিন্ডারেলার জুতা ছেড়ে দৌড় দেওয়ার মতো আর কি। এরকম। আমি খুবই ভয়ে থাকতাম যে আব্বু রাগ হয়ে যাবে। আম্মু তেমন কিছু বলতো না, আম্মু মানে আব্বুকে খুব ভয় পাইতাম আমি। সো ওই যে মাগরিবের আগে বাসায় আসতে হবে, এই জন্য আমি ক্লাব করতাম না। সো তখন আমার মাথায় যেটা আসলো যে তারা তো ভয় পায় যে চারোদিকে রেপ কেসেস হচ্ছে, অপহরণ হচ্ছে, তখন অনেক বেশি হচ্ছে ইটস নট যে আপনি ডানা মেলে উড়লে তার ভাল লাগবে না, কিন্তু তার ভয় হচ্ছে গিয়ে ডানাটা কেউ কাইটা না দেয় আবার। জি জি, আবার নতুন পরিবেশ, হয়তো প্রাইভেট ইউনিভার্সিটির কেমন হচ্ছে কি হচ্ছে আমরা তো জানি না, তারা তো জানে না প্রাইভেট ইউনিভার্সিটির এনভায়রনমেন্ট বা পাবলিক ইউনিভার্সিটির এনভায়রনমেন্টটা কেমন। সব কিছু মিলায় ওই ইনসিকিউরিটিস থেকে আমাকে সন্ধ্যার আগে বাসায় আসতে হতো, প্লাস একটু টিউশনি করার বিষয়টাতেও আমি সাপোর্ট পেতাম না। উইচ ইজ ট্রু, যে আমি বাসায় যে কারো বাসায় যে পড়াবো তারা কেমন হবে, ওই বাসায় কারা থাকবে, ওই বাসার মানুষ কেমন হবে, ওই বাসায় যদি তুমি একা থাকো, ওখানে যদি একজন পুরুষ মানুষ থাকে, ওই সিকিউরিটি তোমাকে কে দিবে। এই বিষয়গুলো আমিও অ্যাকনোলেজ করলাম যে ফাইন, আমারও তো একটু ভয় হচ্ছে, আমিও বাইরে যাব না। তখন কিন্তু আমি ঘরে বসে কাজ করার সলিউশনটা বের করলাম, অ্যান্ড তখন থেকে আমার মনে হয় যে ইচ্ছা থাকলে মেয়েরা সব কিছু পারে। আর এখানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, যে ওই যে আপনি বললেন না যে ফ্যামিলি যখন এই এই অপশনগুলো দেখায় যে এই বিপদটা তোমার হইতে পারে, ওই বিপদটা হইতে পারে, তখন আপনার মধ্যেও ভয়টা আসে। এইটা কিন্তু খুব মানে জরুরি একটা জিনিস, যে আপনি আসলে কনফিডেন্ট কিনা যে আপনি ঠিক আছেন এবং আপনি এটা পারবেন, নাকি আপনিও আসলে ভয় পাচ্ছেন। সো এই জায়গায় স্ট্রং থাকা খুব ইম্পর্ট্যান্ট। আরেকটা কথা আপনি বলছিলেন ওই যে টাকা মাইর খাবা, হাসাহাসি করে, এই জায়গাটায় আসলে আমি বলবো যে বি কনফিডেন্ট যে আপনি যদি যখন সাকসেসফুল হবেন, আপনি তো বিশ্বাস রাখবেন হ্যাঁ আমি হবই সাকসেসফুল, তখন আসলে ওই মানুষগুলাই আপনাকে নিয়ে অনেক বেশি প্রাউড ফিল করবে। বিকজ পৃথিবীতে কোনো জিনিসই রিস্ক ফ্রি না, যে কোনো কিছুতেই মাইর খাইতে পারে মানুষজন। সো সেই জায়গায় আপনি নিজে কনফিডেন্ট যদি থাকেন, সো ইউ জাস্ট এনজয় যে আল্লাহ ওরা যত বেশি বলবে যে হ্যাঁ তোমার হবে না, তত বেশি আপনার যখন হয়ে যাবে তখন তারা নিজেদের কথা নিয়ে
যদি দূরের মানুষ হয় লজ্জা পাবে, আর কাছের মানুষ হলে প্রাউড ফিল করবে। রাইট, যে, অ্যান্ড যারা yeah, দূরের তারা usually- চুপ হয়ে যাবে কিন্তু। Exactly. অ্যান্ড এই বিষয়টা আমিও খুব কাছে থেকে দেখেছি যে যারা হয়তো একটা সময় আমাদেরকে নিয়ে হাসাহাসি করতো, আর তারা যখন দেখছে যে মেয়েটা ভালো কিছু করছে, তারা এখন কোনো মানে এটা নিয়ে আসলে আলোচনাতেই যায় না, যে তুমি কি করছো এটা তারা জিজ্ঞেসও করবে না। বিষয়টা এরকম। আরেকটা বিষয় আপু বলেছেন যে আপনি অনেকজনকে দেখেছেন যে যারা ফ্যামিলি থেকে দূরে চলে আসছে, অ্যান্ড দেন হচ্ছে তারা যখন ইনকাম করা স্টার্ট করলো তখন আবার হচ্ছে ফ্যামিলি তাদেরকে সাপোর্ট করা স্টার্ট করলো। এরকমই একটা স্টোরি, এটা আসলে মানে পুরো বাস্তব কথা আপনি যেগুলো বলছেন। এরকম আমারই একজন স্টুডেন্ট, আমি নাম বলবো না, উনি বলেছেন যে উনি যখন শুরু করেন, ওনার হাজব্যান্ড, ওনার ফ্যামিলি, ওনার ইভেন ওনার মা, শাশুড়ি না, মা বাবা, ওরাও হচ্ছে ওনাকে সাপোর্ট করতো না, অ্যান্ড ওনার সাথে লাইক সম্পর্কটাই বিচ্ছিন্ন করে দিছে। তাকে ল্যাপটপ দিবে না, তার ল্যাপটপ ভেঙে ফেলছে, তার ল্যাপটপ লুকায় রাখছে, তাকে কাজ করতে দিবে না। তার হাজব্যান্ড বলছে যে সে নাকি ল্যাপটপে পরকীয়া করে, তাকে কাজ করতে দিবে না। অনেক অশান্তি, অলমোস্ট তারা সেপারেশনে চলে যাবে। তারপর যখন সে ইনকাম করা স্টার্ট করলো, এই যে যুদ্ধের মাঝখানে এত কিছু, এত প্রতিকূলতার মাঝে দিয়ে সে ইনকাম করা শুরু করেছে যখন, তারপর যখন সে বুঝালো যে তার ফার্স্ট ইনকামটা ভালো অ্যামাউন্টেরই ছিল, সে এখন ভালো টাকা ইনকাম করছে, অনেকগুলো রিমোট জব করছে। সো যখন দেখলো যে সে অ্যাকচুয়ালি টাকা ইনকাম করছে, তখন তার ফ্যামিলিও তার সাপোর্টে চলে আসলো, তার হাজব্যান্ডও তার সাপোর্টে চলে আসলো। তো এই যে একটা মেয়ে আসলে যখন ইনকাম করা শুরু করে, ওই যে মায়ের খাওয়া বলেন বা হচ্ছে এই যে ডমিনেন্স বলেন, সব কিছু থেকে কিন্তু এই একটাই সলিউশন, সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সি। ইটস আ ম্যাজিক। ম্যাজিক, রাইট? এটা অনেক কিছু সমাধান করে দেয়, যে কোনো মানুষের ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সে, বোথ মেল অ্যান্ড ফিমেল। একটা পুরুষ মানুষ ইনকাম না করলে সে যে পরিমাণ কষ্টের মধ্য দিয়ে যায়, মেয়েরা অতটা যায় না, বিশ্বাস করেন। মানে পিতৃতান্ত্রিকতার কিন্তু শুধুমাত্র যে মানে নারীকেই সমস্যায় ফেলে তা না, পুরুষকেও কিন্তু অনেক সমস্যায় ফেলে। মানে তাদেরকে যে পরিমাণ দায়িত্বের বোঝা আমাদের এই সোসাইটি দিয়ে দেয়, একটা মানে ছেলের জন্যও তো এখন কাজ পাওয়া খুব কঠিন, শুধু মেয়ের জন্য তো না, তাই না? অবশ্যই। একটা ছেলের জন্যও কঠিন। এবং ধরেন একটা ছেলে শুধু 20,000 টাকা চাকরি করলেই এখন তাকে আপনি বলতে পারবেন না সে মানে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট। তার মানে বাপ মা পালতে হবে, সেই রেসপন্সিবিলিটি, তার বউ বাচ্চা পালতে হয়। একটা মেয়েকে যেমন এখনও মানে কেউ বলে না হ্যাঁ তুমি তো রোজগার করছো না, এখনও ওই প্রেশারটা তারা ফিল করে না। হয়তো আমরা আত্মমর্যাদা, আত্মসম্মান, কন্ট্রিবিউশনের জায়গা থেকে, দায়িত্ববোধের জায়গা থেকে, নিজের অধিকার প্রতিষ্ঠার জায়গা থেকে আমরা ইনকাম করতে চাই। এবং মানে সবার ফ্যামিলিতে এখনও মেয়েদের থেকে এক্সপেক্ট করে না যে সে ইনকাম করবে। ইনকাম করলে হয়তো তার পরিবারের উপকার হয়, কিন্তু ওই রকম ধরেন এক্সপেক্ট করে না। কিন্তু একটা বেটা মানুষ রোজগার না করে গ্র্যাজুয়েশনের পরে একদিন বসে থাকলেও কিন্তু অনেক কথা তার শুনতে গিলটি ফিল হয় ওইটা। সো ছেলেদের জন্য কিন্তু খুবই কঠিন বিষয় যে ইনকাম না করে থাকাটা তাদের জন্য মৃত্যুসম। সো সেই জায়গা থেকে আমার মনে হয় যে টু এভরিওয়ান স্কিল ইজ দেয়ার পাওয়ার। তো সবার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ। এবং এখনকার ছেলেরা তো অফকোর্স আমার মনে হয় যে তারা আরও খুশি হয় বউ যখন প্যারালালি ইনকাম করে। সো তাদের জন্য প্রেশারও অনেকখানি কমে যায়। বউয়েরও মানে হ্যাঁ আমাকে এটা দাও ওইটা দাও খুব একটা শোনা লাগে না, আবার ফ্যামিলিতেও তারা কন্ট্রিবিউট করতে পারে। বলা যায় এখানে আসলে অশান্তিটা কম হয়, আমি যেটা বিলিভ করি। কারণ যখন ম্যাক্সিমাম অশান্তিগুলো কিন্তু ওই যে আর্থিক সমস্যা থেকে, অভাব থেকে কিন্তু ম্যাক্সিমাম সংসারের বলে না যে প্রবলেমগুলো দেখা টাকা যায়। হ্যাপিনেস নাও আনতে পারে, কিন্তু অভাব সবসময় একটা মানে অসুখী পরিবেশ নিয়েই আসে। এক্স্যাক্টলি, রাইট। সো সেই ক্ষেত্রে আমরা এখন মনে করি যে 2026 সালে এসে আপু আপনি কি মনে করেন, আপনি তো এখনও স্টুডেন্ট, সো আপনি তো স্টুডেন্ট লাইফ থেকে কাজ করা স্টার্ট করেছেন, তো আপনি কেন স্টুডেন্ট লাইফ থেকে কাজ করলেন? টাকার জন্য। অফকোর্স, বিকজ এটা তো অনেক বেশি এই বিষয়টাই সবাই বুঝতে চায় না, এটাই হচ্ছে সো সমস্যা। আমি তো মিডল ক্লাস ফ্যামিলি থেকে এসেছি। সো আমার মফস্বলে আমার বড় হওয়া। সো আমার বড় বোনকে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ানো হয়েছে, সে একজন ডক্টর। সো আমরা দুই বোনই। তার মানে হচ্ছে আমার বাবা মার আমাদের নিয়ে অনেক স্বপ্ন ছিল, এবং তারা আমাদের জন্য সর্বোচ্চ ইনভেস্টমেন্ট, তাদের শ্রম, তাদের ভালোবাসা, তাদের স্বপ্ন, এবং অফকোর্স দ্য ফিনান্সিয়াল ইনভেস্টমেন্ট, সব কিছুই তাদের আমাদের জন্য ছিল। যদিও আশেপাশের আত্মীয় স্বজন থেকে শুরু করে সবারই একটা খুবই ন্যাচারালি কথা ছিল যে হ্যাঁ মেয়ে মানুষ তার ওই রকম ইনকাম ব্যাক করতে পারে না। একটা ছেলেকে জন্য তুমি ওই সেম পরিমাণে ইনভেস্ট করলে সে তোমাকে চাকরি কইরা খাওয়াবে, এটা শিওর, কিন্তু মেয়েটা চাকরি কইরা তোমাকে খাওয়াবে কিনা এটা শিওর না। বিকজ সে চাকরি করলেও সে শ্বশুরবাড়ি চলে যাবে, এবং মেয়েটা তুমি নিতে পারবা কিনা
এটা একটা ব্যাপার। এই কথাগুলোকে আমার আব্বা আম্মা পাত্তা দেয় নাই, কিন্তু আমি জানি না তাদের মনে কখনো এসছে কিনা, হয়তো এসেছে যে আমাকে দিবে কিনা এই চিন্তা থেকে তারা হয়তো বের হয়ে এসে যে আমার মেয়েটা যদি স্বাবলম্বী হয় সেটাই আমাদের জন্য অনেক, আমাদেরকে দেয়া লাগবে না, তারা হয়তো ওই চিন্তার মধ্যে ছিল। তো আমার বোনের যখন প্রথমবার সরকারি মেডিকেলে হইল না, তার জন্ডিস হয়েছিল, সে পরীক্ষাই ভালো করে দিতে পারে নাই, সো ওইটা তার জন্য খুবই আপসেটিং ছিল। এবং আমি তখন পড়ি স্কুলে, ক্লাস সেভেনে মনে হয়। সো সে আবার পরীক্ষা দিল এবং তখন একটুর জন্য তার আবার সরকারি মিস হইলো, কিন্তু তার অনেক ডাক্তার হওয়ার স্বপ্ন। তো আমার আব্বা আম্মা তাদের সব সেভিংস জায়গা জমি এইসবের সব কিছু ম্যানেজ করে, যে বাংলাদেশে যেহেতু মিডল ক্লাস ফ্যামিলির জন্য প্রাইভেট মেডিকেলে পড়ানো ইটস আ বিট এক্সপেন্সিভ। হ্যাঁ, সো আমার বোন ডাক্তার হইল। তো আমার বোন পড়াশোনা করার অবস্থাতেই আমার আসলে ইন্টার শেষ হইলো। আমি ইন্টার পড়লাম তো হচ্ছে ঢাকায় এসে। তার মানে তখন আমাকেও কিন্তু হোলি ক্রসে পড়েছে আমি, মোটামুটি অত কম টাকা লাগে না, এটাও তো প্রাইভেট একটা কলেজ, এবং আমি ঢাকায় থেকে বাসা ভাড়া করে থাকছি বন্ধুদের সাথে। সো টাকা পয়সা তো আসলে যাচ্ছে। আব্বা আম্মা কখনোই আমাদেরকে টাকা পয়সার বিষয়ে কিছু শোনায় না বা টানাপড়ন বোঝে না, বাট আমরা দুই বোনে আবার একটুখানি বেশি বুঝি, মানে আব্বা আম্মার একটু কষ্ট হলেও মনে হয় ওকে ওদের তো কষ্ট হচ্ছে। সো আমি কি করলাম, ঢাকা ভার্সিটিতে আমার চান্স হইল না, সো আমি ব্র্যাকে ভর্তি হইলাম। ভর্তি হব ভাবলাম অ্যানথ্রোপোলজিতেই, এখন আমি যেটাতে পড়ছি সেই সাবজেক্টে আমার এটা নিয়ে পড়ার শখ ছিল। সো অ্যানথ্রোপোলজিতে পড়লাম, এক সপ্তাহের মধ্যে টাকা দিয়ে দিব, সার্টিফিকেট সব জমা হয়ে গেছে আমার, একদম এসএসসি সার্টিফিকেটের সব কিছু। আমার হঠাৎ করে মনে হলো যে আব্বা আম্মার তখন আসলে মানে আপুকে টাকা দেওয়া শেষ হয় নাই, ওর আরও 1-2 বছর ওর আরও 1 বছর আছে। সো আমার মনে হলো যে আমি আমার বাপ মাকে এই প্রেশারটা দিতে চাই না, যে ওরা আবার আমাকে টানবে। এবং আমি তো তখনও জানি না যে আমার আসলে আমার পুরা ইউনিভার্সিটি লাইফে তাদেরকে টাকা দেওয়া লাগবে কিনা, বিকজ এটাও তো এক্সপেন্সিভ একটা জিনিস। আমি ইনকাম করতে পারবো কিনা জানি না। আমি স্বপ্ন দেখতাম যে হ্যাঁ আমার বাবা মা থেকে আমি টাকা নিব না, কিন্তু সেটা সত্যি হবে কিনা কে গ্যারান্টি দিতে পারে, তাই না? আমার বোনও তো তখন রোজগার করা শুরু করে না। আর বাংলাদেশে এমবিবিএস পাশ করার পরপরই আপনি লাখ টাকা ইনকাম করে ফেলবেন সেটাও না, ততদিন আমার বোনের বিয়েও হয়ে গেছে। সো আমি ঠিক করলাম যে না, ভর্তি হব না। তারপরে আমি তো ভর্তি পরীক্ষা আরেকটাই দিছিলাম গুচ্ছতে। সো ভাবলাম যে আমি ঢাকা শহরে থাকবো, আমার জাহাঙ্গীরনগরেও হয়েছিল, কিন্তু জাহাঙ্গীরনগরে গেলে আমি ভাবলাম যে ওইখানে গেলে আমার ক্যাম্পাস ভিত্তিক হইতে হবে, আমি তো মেইন ঢাকা থেকে ডিটাচড হয়ে যাবে এবং আমার কাজ করার জায়গা কমে আসবে। সো আমি দেখলাম যে ঢাকা শহরে আর একটাই সরকারি ভার্সিটি আছে, সেটা হচ্ছে জগন্নাথ ইউনিভার্সিটি। সো আই চুজড দ্যাট। ওইখান থেকে আমি আমার ওই সাবজেক্টে দিলাম যেটা আমি পড়বো, এবং আমি ব্র্যাক থেকে আমার সার্টিফিকেট সব উইথড্র করলাম। সো সরকারি ভার্সিটি টাকা কম লাগে, আর আমার মানে খুবই যে আমি আব্বা আম্মার থেকে টাকা নিব না। সো আস্তে আস্তে আমি অ্যাঙ্কারিং তো আরও আগে থেকে চ্যানেলেতে তো আমি স্কুল লাইফ থেকেই ছিলাম। তারপরে আমি এটাতে প্রফেশনালি জয়েন করলাম অ্যাজ আ হোস্ট। চাকরি হিসেবে প্রথম বেতন ছিল মনে হয় 25,000 টাকা। মাশাআল্লাহ। সো এটা মোটামুটি ভালোই খুশি হইলাম। তো দেখা গেল যে কাজের সুযোগ তৈরি হয়, আপনি যখন নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারেন। অফকোর্স মানে মানুষের আসলে যোগ্য মানুষের দরকার। মানুষ বলে না কাজেরও অভাব, যোগ্য মানুষেরও অভাব। সো বি দ্য বেস্ট অফ ইয়োর্স, দেখবেন কাজ মানুষ আপনি ডেকে নিবে। আমার কিন্তু এসআর ড্রিমাইটির কাছে আসা লাগে নাই, এসআর ড্রিমাইটি আমার কাছে আসছে। এটা আমি অহংকার করে বলছি না, আমি এটাকে এক্সাম্পল হিসেবে বলছি। আপনি যদি সত্যিই ভালো কাজ করেন, পিপল উইল সার্চ ইউ। কিংবা ধরেন এসআর ড্রিমাইটি ভালো কাজ করছে বলেই কিন্তু মানুষ এসআর ড্রিমাইটির কাছে আসছে যে আমাকে একটু হেল্প করেন, আমি আমার কাজটা এটা করতে চাই, তাই না? সো সেই জায়গা থেকে এখন আমাকে ওই যে আপনি বলেন যে স্টুডেন্ট লাইফ থেকে আমার কাজ করার প্রেরণা কী ছিল, আমার প্রেরণা ছিল যে আমি ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হব। আমি আমার মানে পিকনিকে যাওয়ার টাকার জন্য, নিজের শখের একটা গয়না কেনার জন্য বা আমার বাসা ভাড়ার জন্য আমি আম্মা আব্বার কাছে হাত পাতবো না। সো এটা যখন এনশিওর হইলো, তারপর আস্তে আস্তে স্বপ্ন তো মানুষের বড় হয়, মনে হইলো যে মাস শেষে আম্মা আব্বার হাতে যদি একটা খাম দিতে পারি কত ভালো লাগবে, ওদেরকে যদি ঈদে একটু ভালো কাপড় দিতে পারি কত ভালো লাগবে। সো স্বপ্ন তো আস্তে আস্তে আরও বাড়তে থাকে। তারপরে মনে হইলো হ্যাঁ আম্মা আব্বাকে যদি একটা গাড়ি দিতে পারি কত ভালো হবে, ওরা নিজেদের মতো যাবে। সো এইভাবেই বাড়তে থাকে আসলে মানুষের স্বপ্নগুলো। মানে আমি আজকে আপনার সাথে প্রতিটা কথা এত রিলেট করতে পারছি। আপনি শুরু থেকে যে স্টোরিটা বললেন, আমার স্টোরিটা একটু ডিফারেন্ট, বিকজ আমি পাবলিকে চান্স পাই নাই, আমার ব্র্যাকেই পড়া লাগছে।
কিন্তু এই যে আপনি বললেন না যে আপনি ছিলেন ছোট আর আমি হচ্ছি বড়, তো আপনার আগে আপনার বড় বোন হচ্ছে মেডিকেলে পড়েছে, তো আমি শুরু করলাম প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হলাম। আপনার যে আন্ডারস্ট্যান্ডিংটা বা আপনি যে বুঝলেন আপনার ফ্যামিলির প্রতি যে বিষয়টা আপনার আসলো, সেই ফিলিংসটা আমার ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার পরে আসছে, আপনার আগে চলে আসছে, বিকজ আপনি দেখেছেন আপনার বড় বোনকে প্রাইভেট মেডিকেলে পড়িয়েছে, কেমন খরচ হয়েছে, বা ওই যে স্ট্রাগলটা আপনি দেখেছেন, আমি দেখি নাই। সো আমি যখন ভর্তি হলাম তখন আমি ওই স্ট্রাগলটা দেখা স্টার্ট করলাম, অ্যান্ড তখন আমার কাছে এই জিনিসটা বার্ডেন মনে হলো। তার মধ্যে পাবলিক ট্রান্সপোর্টে আমি যাতায়াত করতে, ওই যে বললেন না আমার প্যারেন্টসের কাছ থেকে আসলে ভয়টা চলে আসে, আমার ভিতর অনেক ভয় ছিল তখন, আমি খুবই ভীত স্বভাবের ছিলাম তখন। আমি পাবলিক ট্রান্সপোর্টে একা চলাফেরা করতে খুবই ভয় পেতাম, আমার সাথে যদি কেউ থাকে দ্যাটস ফাইন, তো সেক্ষেত্রে ভাড়ারও একটা ব্যাপার আছে, সব কিছু মিলে আমার উপর একটা বার্ডেন ছিল। অ্যান্ড তখন কিন্তু আমি কাজ করাটা স্টার্ট করি। অ্যান্ড আপনি যে ছোট দেখে আপনার মধ্যে হচ্ছে এই আন্ডারস্ট্যান্ডিংটা আগে থেকে আসছে, তা আমি এখন চিন্তা করি আমার বোনদের মধ্যে হচ্ছে এই জিনিস, আমরা 3 বোন, সেকেন্ড জন যখন ও পাবলিকে চান্স পেল না, মুখ থেকে তারা বলছে না, তার বছর গ্যাপ পড়ে যাচ্ছে কিন্তু সে বলছে না যে আমাকে প্রাইভেটে ভর্তি করো। ছোট বোন তো বলবেই না যে না আমি আরও 1 বছর ট্রাই করব, কিন্তু আমি তাও প্রাইভেটে পড়বো না, বিকজ ওরা সেই স্ট্রাগলটা দেখেছে যে আসলে একটা ফ্যামিলি, একটা প্যারেন্টস যখন প্রাইভেটে পড়ায় কী পরিমাণ টাকা বাংলাদেশে লাগে। তো ওই যে এই আসলে বলে না যে ম্যাচুরিটি কামস উইথ রেসপন্সিবিলিটি, সো আমাদের উপর যখন ওই বার্ডেনটা চলে আসে, রেসপন্সিবিলিটি চলে আসে, তখন হচ্ছে এক্স্যাক্টলি। এবং কিছু মানুষ মনে হয় একটু বেশিই বোঝে, কারণ আমার বাবা মার তরফ থেকে কিন্তু তারা কখনোই বলে নাই যে উই আর স্ট্রাগলিং বা আমাদের কষ্ট হবে, দুজনকে কিভাবে চালাবো, এগুলো কিন্তু কখনোই ছিল না। কিন্তু আমি চাইছি যে আমার বাবা মাকে আমি আর একটু কমফোর্ট দিব, মানে যেটাকে আমার যে সেমিস্টার ফিটা ওরা কষ্ট করে জোগাড় করতো ওইটা দিয়ে ওরা আরাম করে, মানে ওইটা ওদের আরাম কাছে ওদের কাছে থাকুক, ওই চাওয়াটা আমার সবসময় ছিল। এবং চ্যালেঞ্জটা কিন্তু ওরাই নিছে, মানে আমার বড় বোন কিন্তু শেষ মতো বলছে যে থাক, মানে প্রাইভেট মেডিকেলে পড়ানোর দরকার নাই। ওরাই কিন্তু জোর করে ওকে বলছে নো, চেজ ইউর ড্রিম। সো মানে যা সিমরান যা জিলে আপনার জিন্দেগি, ব্যাপারটা এইরকম। সো আমার তখন খুব মনে হইতো যে ওরা এটা করতে পারে, সো ওয়াই মানে আমরা কেন পারবো? ও ইউ আর ক্রাইং অলমোস্ট। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে কি, মানে ওই জায়গা থেকে আমি আপনার কথাটা এই জন্য চিন্তা করছি, কারণ ছোট যারা থাকে ওরা আসলে সবসময় সব কিছু বলতে পারে না। আমরা যেমন যারা বড় থাকি ওরা তো সব কিছু ফার্স্ট টাইম, ধরেন আমার বিয়ে হলো, আমার বিয়ের অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে করলো, খুব বড়ভাবে করলো, আমার কিন্তু কোনো কিছু গায়ে লাগে নাই, কিন্তু তারা দেখেছে যে বিয়েতে কত খরচ হয়। ও ইয়েস। তো তারা এখন বলে যে না আমি এত প্রোগ্রাম করব না। তো তাদের ওই যে বললেন না একটু বেশি বুঝে, আসলে বেশি বোঝাটা হয়তো বাবা মার প্রতি যে ফিলিংসটা, ইয়েস। এটা আমার বেলায় কিন্তু আমার বড় বোনের যখন বিয়ে হয় আমি দেখেছি আল্লাহ কি কষ্ট আমার আম্মা আব্বা করছে। নট অনলি ফিনান্সিয়ালির কথা বলতেছি না, মানে সব কিছু ওদের ঘাড়ের মাথায়, মানে বাবুর্চি আসলো কিনা, এই হইলো কিনা, অমুকের বিয়েকে দাওয়াত দেওয়া হইলো কিনা, তমুকের গয়না কেনা হইলো কিনা, এই শাড়ি কেনা হইলো কিনা। আমি দেখলাম যে বিয়ের একটা, আমার মনে হলো যে একটা মেয়ের বিয়ে আমার আব্বা আম্মা এনজয় করবে না? ওরা দেখি এই কাঁদতেছে, এই প্রেশারে দৌড়াইতেছে। আমার তখন খুব মায়া লাগলো, আমার মনে হলো যে ওরা আমার বেলাতেও সেম করবে। আমার আম্মাকে আমি বললাম যে আম্মা শোনো, আমার বিয়েতে তুমি খালি চেয়ারে বসে থাকবা, পায়ের উপর পা তুইলা, আর আমার বিয়ের শাড়ির মতো তোমাকে একটা শাড়ি কিনে দিব, সেম শাড়ি, আর আমার জামাইয়ের মতো একটা সেম জিনিস আব্বুকে কিনে দেবো, বুঝছো? আমি আবার ছোটবেলা থেকে এরকম খুব চঞ্চল, অনেক আউটস্পোকেন, গল্প করতে থাকি, স্বপ্ন দেখাইতে থাকি আম্মুকে। সাম বলে হ্যাঁ এগুলো সবাই বলে, আমরাও বলছি, মানে হ্যাঁ এরকম করবাই, হ্যাঁ এগুলো বলে, ঠিক আছে অসুবিধা নেই। ওরা কিন্তু আম্মা কিন্তু সবসময় সেটাই বলছে। আমি বলছি হ্যাঁ আমি ঢাকা যাব, তোমাকে 1 টাকাও দিতে হবে না আমাকে, আমার পড়া আমি পড়বো। হ্যাঁ সবাই এরকম বলে। আমি প্ল্যান দিতাম তখন, হ্যাঁ আমি এরকম করবো, টিউশন করলেই তো এরকম আইসা পড়বে, তারপরে এটা করবো, তারপর আমি এখানে জয়েন করবো, দেখো চ্যানেলাইতে আমার চাকরি হবে, এরকম এরকম বলতাম। আম্মা বলছে হ্যাঁ ঠিক আছে শুনছি, মানে এত গল্প করতাম যে শেষ পর্যন্ত টায়ার্ড হয়ে এটা। অ্যান্ড আই ডিড ইট, আমি আমার কথা রাখছি। তারপর যখন বিয়ের কথা আসলো আরও পরে, বললাম হ্যাঁ আমার বিয়েতে তুমি পায়ের উপর পা তুলে বসে থাকবা, কিছুই করার লাগবে না, দেখো। হ্যাঁ আম্মা তো তখনও যথারীতি হ্যাঁ বুঝছি, বাট আই ডিড ইট। আমার বিয়ের বেনারসি যে দোকান থেকে কেনা হয়েছে, সে লাল পরতে চায় নাই, সেজন্য সেম কেনা হয় নাই, বাট সেম দোকান থেকে সেম দিনে আমার মায়ের শাড়িও কেনা হয়েছে। আমার জামাইয়ের শেরওয়ানি যে দোকান থেকে, যে ডিজাইনার থেকে বানানো হয়েছে,
আমার বাবার জন্য সেই একই জায়গা থেকে একই ডিজাইনার থেকে পাঞ্জাবি কেনা হয়েছে। আর আমার বিয়েতে আমি নাথিং আমার বাবা মাকে প্রেশার দিয়েছে, ওরাও সাজুগুজু করে সুন্দর করে ঘোরাঘুরি করছে। ইয়াস, সো এইটা আমার জন্য অনেক বড় একটা শান্তির জায়গা যে আমার বাবা মা আমার বিয়েতে এনজয় করছে। ওদের জন্য আমার বিয়েটা প্রেশার ছিল না, এনজয়মেন্ট ছিল। তো সেক্ষেত্রে আমি একটা কথা বলবো মাস্ট, সেটা হচ্ছে আমরা সবসময় বলি বড়রা নাকি সব থেকে বেশি আন্ডারস্ট্যান্ডিং হয়, কিন্তু আসলে ছোটরা, ছোট বোন যারা, আমি বলবো ছোট মেয়ে যারা, ওরা আসলে অনেক কিছু বুঝে, ওদের ম্যাচুরিটিটা বয়সের আগে চলে আসে। আমি আমার ছোট বোনকেও দেখি, এটা একটা অনেক কিছু আনপপুলার বুঝে। ওপিনিয়ন বাট ইটস ট্রু। এটা কেউ বলে না, ছোট মেয়েদের নিয়ে কেউ কথা বলে না, সবাই বলে বড় ছেলের স্যাক্রিফাইস, বড় মেয়ের স্যাক্রিফাইস, বড় ছেলের রেসপন্সিবিলিটি, বড় মেয়ের রেসপন্সিবিলিটি। বাট ছোট মেয়ে যে রেসপন্সিবিলিটি নেয়, বা বাসার যদি ভাই না থাকে, আমরাও তো 3 বোন, আমারও তো ভাই নাই, বাসায় যদি কোনো ছেলের সন্তান না থাকে, মেয়েরাও যে বাবা মার দায়িত্ব নিতে পারে বা বাবা মাকে সেই কমফোর্টটা দিতে পারে, এটা নিয়ে কেউ কথা বলে না। সো ফাইন, আজকে আপনার সাথে এই বিষয়ে কথা বলে খুবই ভালো লাগলো। আচ্ছা, এখন একটু পেছনের দিকে চলে আসি, সেটা হচ্ছে আপনি হচ্ছে আমাদের স্টুডেন্টদের সাথে যে কথা বলেছেন, আপনি 3টা স্টোরি অলরেডি দ্যাটস হচ্ছে আ গ্রেট এক্সপিরিয়েন্স। ইউনো যে এই 3টা মনে আছে মানে কি, মানে যাদের সাথে কথা বলেছি তাদের গল্পগুলো আমাকে ছুঁয়ে গেছে, এটা তো আমাকে মুখস্থ করতে হয় নাই। সো আই ওয়াজ অলসো ইন্সপায়ার্ড বাই দেম, যে তাদের জীবনকে তারা কিভাবে আসলে সাজিয়েছেন। এবং ওই যে আমি সবসময় বলি না যে কারোর পক্ষেই কাউকে আসলে ওই রকম উপদেশ দেয়া বা ইন্সপায়ার্ড করা বা মোটিভেশনাল স্পিচ দেওয়া সম্ভব না। ইন্সপায়ার করা পসিবল, বাট যার যার গল্পটা আসলে যার যারই। এবং এইটা আসলে এসআর ড্রিমাইটের কাছে আমি কৃতজ্ঞ যে তারা আমাকে এই গল্পগুলো শোনার সুযোগ করে দিয়েছে। আপনার একটা রিলও হচ্ছে রিসেন্টলি ভাইরাল হয়েছে, ওই যে আমাদের সাথে এই কাজটা ছিল, আপনার হুক লাইনটা ছিল যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই। ওই ভিডিওটা হচ্ছে আমি দেখলাম যে খুব ভাইরাল হয়েছে, সবাই খুব পছন্দ করছে ভিডিওটা। তো সেই ক্ষেত্রে আপনার কি মনে হয়, আমাদের সাথে যে কাজ করলেন আপনি, আমাদের স্টোরিগুলো শুনলেন, সে জায়গা থেকে শুধুমাত্র তো মেন, আপনি তো লাস্ট হচ্ছে আমাদের যে প্রোগ্রামে আসলেন, সেই প্রোগ্রামে এসে আপনার কেমন লেগেছে এটা একটু বলেন। ভালো, মাই গড। এবং আমি আমি তো আসলে মানে নিজেকে ওইভাবে প্রফেশনালি তো আমি আসলে কন্টেন্ট ক্রিয়েটর না, বা কোনো জায়গায় হ্যাঁ টাকার চুক্তি হইলেই আমি গেলাম বা তাদেরকে প্রমোট করলাম, ব্যাপারটা এরকমও না। সো আমার যে কোনো কিছুতে যাওয়া বা যে কোনো একটা কিছু নিয়ে কথা বলার আগে অনেক কিছু দেখি আমি, যে এটা আসলে সোশ্যাল ইম্প্যাক্টটা কি, এটা দেখে সত্যিকার অর্থে কেউ উপকৃত হবে বা বৃহত্তর অর্থে সমাজে এটার প্রভাব কি হবে। সো আমার কাছে যখন এসআর ড্রিমাইটির যোগাযোগ হলো আমার সাথে, তখন আমি আসলে ভাবলাম যে এরকম কিন্তু অনেক ওই যে মানুষের যে ভয়টা থেকে স্ক্যাম কিনা, অনলাইনে যারা এই ধরনের কোর্স করায় বা অনলাইনের কাজেরই করায়, সেই জায়গায় ভয়টা কিন্তু আমারও ছিল যে আমি একটা জিনিস নিয়ে কথা বলবো, সেটা কি সত্যিকার অর্থে মানুষের কাজে লাগছে কিনা। সো আমি যখন স্টাডি করলাম, যে আমার মনে হলো এসআর ড্রিমাইটি ইজ অথেন্টিক, দে আর ওয়ার্কিং গুড। এবং ওইটার বিষয়ে আমি আরও কনফিডেন্ট হলাম যখন আমি আসলে আপনাদের যারা পার্টিসিপেন্টস তাদের সাথে কথা বললাম। অ্যান্ড আই ওয়াজ রিয়েলি রিয়েলি ইন্সপায়ার্ড। মানুষের স্বপ্নের যে উজ্জ্বলতা, সেটার থেকে বড় উজ্জ্বলতা আর কিছু হইতে পারে না। এবং আপনাদের যে একটা ফেয়ার হচ্ছিল মনে হয়, ওইখানে গিয়ে আমার এত ভালো লেগেছে যে মানে মানুষ যখন স্বপ্নকে ছোঁয় বা মানুষ যখন এক আত্মবিশ্বাসী হয়, কি যে ভাল লাগে। এবং আমি অনেক নারীকে দেখেছি একদম বোরকা পরে নিকাব পরে এসেছে, এবং সাথে তার ছোট বাচ্চা এবং হাজব্যান্ড এসেছে। মানে হাউ প্রাউড দে আর। খুব ইন্সপায়ারিং আমার জন্য যে হাজব্যান্ডটা দেখা যায় বাচ্চাটাকে নিয়ে রাখছে, ওই আপুটা হয়তো আমার সাথে কথা বলছে। ভীষণ ভালো লাগার। এবং এগুলোই আসলে মানুষের জীবনকে সুন্দর করে, ইউনো। যে আমি হয়তো ওর শুরুর জার্নিটার স্ট্রাগলটা সরাসরি চোখে দেখি নাই, কিন্তু আজকের ওই দিনের আনন্দটা দেখে আমি বুঝতে পারলাম যে ওর শুরুটাও ভয়ের ছিল, ওর জার্নিটাও কষ্টের ছিল, এবং সেজন্য ওর সাকসেসের আলোটা, উজ্জ্বলতাটা এত সুন্দর। আপু, আজকে যেহেতু আমরা কথা বলছি ঘর থেকে গ্লোবাল নারীদের যে যাত্রাটা, সেটা নিয়ে কথা বলছি, তো সেক্ষেত্রে বাংলাদেশে এরকম খুব কম প্রতিষ্ঠান আছে যারা ডেডিকেটেডলি নারীদেরকে নিয়ে কাজ করে, এবং সেক্ষেত্রে আমি বিশ্বাস করি আমরা একটু ব্যতিক্রম। সো আপনার কি মনে হয়, আমরা যদি এই জিনিসটা কন্টিনিউ করে যাই, সেক্ষেত্রে আমরা কি বাংলাদেশে কোনো চেঞ্জ আনতে পারবো কিনা? অ্যাবসলিউটলি, আই বিলিভ ইট। বিকজ ওই যে আমি আবার যেটা বলছিলাম যে বাংলাদেশের সোশিও ইকোনমি যে কালচার রয়েছে, সেই জায়গায় যেখানে নারীকে ঘরে বন্দি করার চেষ্টা করা হয়, সেখানে ঘর থেকেও কিভাবে বিশ্বজয় করা যায়, সেটার তো একটা মাধ্যম আসলে ফ্রিল্যান্সিং। এবং ফ্রিল্যান্সিং তো এখন যেরকম, আজ থেকে 5 বছর পরে সেটা আরও বেশি বড় হবে, তাই না? এটা কিন্তু কমবে না। মানে শারীরিক উপস্থিতি
কমবে, কিন্তু মানুষের যে ডিজিটাল এক্সপ্লোরেশন কাজের জায়গায় সেটা বাড়তেই থাকবে। এবং আজকে যে মানুষটা স্কিলড হচ্ছে সেই মানুষটা কিন্তু আস্তে আস্তে সেটা বাড়াতেই থাকবে। এবং ওই ডিজিটাল প্রেজেন্সের জায়গায় কি হয়, তুমি নারী না পুরুষ সেটা ম্যাটার করে না, মানে ইয়োর প্রেজেন্স ইজ জাস্ট অ্যাবাউট ইয়োর এক্সেলেন্স, মানে আপনি আপনার কাজে কি এক্সেলেন্স দেখাতে পারছেন। মানে সশরীরে এসে আপনি ওড়না ঠিক করে পরলেন কি পরলেন না, আপনার লিপস্টিক গাঢ় কি গাঢ় না, এই সব কিছুর বাইরে গিয়ে ডিজিটাল জগতে বা ফ্রিল্যান্সিংয়ে আপনার যোগ্যতা দিয়েই বিচার করা হয় আপনাকে। সো সেই জায়গায় আমি মনে করি যে রিসার্চ রিমাইটি ইজ ডুইং ভেরি গুড, যে তারা ডেডিকেটেডলি নারীদের জন্য, মানে এখানে অনেক পুরুষ রয়েছেন আমি দেখেছি যারা আসলে এটা কাজ করেন, বাট ওমেনদের জন্য যে আপনারা কদিন আগেও একটা কোর্স করেছিলেন স্পেশালি ফর ওমেন, রাইট? যেখানে হ্যাঁ, ফিমেল ক্যাম্পেইন, যেটাতে আমি ছিলাম মনে হয় আপনাদের সাথে শুরুর দিকে। সো সেটা আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল যে মেয়েদেরকে টার্গেট করে যে আপনারা কাজটা করছেন। তবে একটা প্রবলেম আমি দেখেছি যে মানে আমার কাছে অনেকেই জানতে চেয়েছেন বা বলেছেন যে অনেক মেয়েরে কি হয় যে ওই স্কিল হওয়ার জন্য যে পরিমাণ টাকাটা দেয়া লাগে সেটাও হয়তো তারা দিতে পারেন না। ধরেন ইসার্ডিমাইটির তো একটা প্রতিষ্ঠান, যেহেতু আপনারা প্রফেশনালি করেন, ইটস এ বিজনেস, সো আপনারা নিশ্চয়ই একটা ফি নেন। সো সেই ফিটাও তারা কতটুকু দিতে পারছেন এটা নিয়েও অনেকে বলছেন যে হ্যাঁ, আমি টাকাটা আসলে পাবো কোথায় স্কিলড হওয়ার জন্য। এই প্রবলেমটা হচ্ছে আমরাও ফেস করি। আমারও ইনবক্স একদম পুরো ফ্লাডেড উইথ দিস টেক্সট যে আপু টাকাই তো নাই, কোর্স কিভাবে করবো, আপু টাকা কাজ দেন, আমি তো টাকা ইনকাম করতে এসেছি, আমি টাকাটা দিব কিভাবে। সো এটা একটা মেজর প্রবলেম, কারণ ফ্যামিলি থেকে তারা ওই যে ফাইন্যান্সিয়াল সাপোর্টটা তো আসলে তারা পায় না। 500 টাকা দিয়ে একটা যদি ব্যাগও কিনতে যায় সেটা নিয়েও অনেক জবাবদিহিতা করা লাগে, সেখানে আবার একটা কোর্স করবে 3000 টাকা দিয়ে বা 6000 টাকা দিয়ে, সেক্ষেত্রে এটা রিটার্ন আসবে কিনা বা স্ক্যাম কিনা, অনেক ধরনের প্রবলেম তারা ফেস করে। তো সেক্ষেত্রে আমরা যেটা করেছি যে আমরা এবার একটা লার্নিং অ্যাসেসমেন্ট সিস্টেম রেখেছি। লাইক এই যে কোর্স ফি নিয়ে তাদের যে সমস্যাটা, আমরা তাদের যে কোর্স ফিটা আছে সেটা আমরা তাদেরকে স্কলারশিপ আকারে ফেরত দিব। সেটা কিভাবে, আমরা 5 মাসে 5টা অ্যাসেসমেন্ট রেখেছি, প্রতি মাসে একটা করে তাদের এক্সাম নেওয়া হবে, অ্যাসাইনমেন্ট দেওয়া হবে। সে যদি সেটা আমরা ইউনিভার্সিটি স্কুল কলেজে যেরকম হচ্ছে পরীক্ষা দিয়ে পাশ করি কৃতকার্য হই, তেমনই একজন মেয়ে সে পরীক্ষা দিয়ে কৃতকার্য হয়ে যদি সেকেন্ড স্টেপে যায়, প্রথমটা সে পার করলো, সে তার কোর্সের 20% স্কলারশিপ সে পেয়ে যাবে, 20% যে টাকাটা সেটা স্কলারশিপ আকারে ফেরত পাবে। দ্বিতীয় স্টেপে গেল, দ্বিতীয় অ্যাসেসমেন্ট, সেখানে আরও 20% পাবে। এভাবে সে 5টা অ্যাসেসমেন্ট যদি কমপ্লিট করে তাহলে কিন্তু সে 100% স্কলারশিপ পেয়ে যাচ্ছে। ফর এক্সাম্পল, সে যদি 6000 টাকা দিয়ে কোর্সে এনরোল করে 20% করে কিন্তু সে 6000 টাকা 5 মাসে ব্যাক পেয়ে যাচ্ছে। এখন এটার জন্য তাকে যেটা করতে হবে, জাস্ট কনসিস্টেন্সিটা মেনটেন করতে হবে, ক্লাস রেগুলার করতে হবে, অ্যান্ড এক্সামগুলোতে পার্টিসিপেট করতে হবে। আমরা এই স্কলারশিপের সুযোগ তাদেরকে দিয়ে দিচ্ছি। মানে কোনো একটা জায়গা থেকে যদি আমি ধারও আনি যে আমাকে 6000 টাকা দেন, আমি এটা ব্যাক করে দিতে পারবো। এক্স্যাক্টলি, অ্যান্ড এটা হয়ও। অনেকে বলে মামার কাছ থেকে টাকা ধার নিয়ে ভর্তি হয়েছি, আপনি তাকেই ইনস্টলমেন্টে টাকাটা ফেরত দেন, সমস্যা নাই। তো 5 মাসে আপনি 20% করে ইনস্টলমেন্টে টাকাটা তাকে ফেরত দিয়ে দেন, যেটা আপনি স্কলারশিপ আকারে পাচ্ছেন। এখন এই ক্ষেত্রে অনেক সময় যদি দেখা যায় যে আপনি 5টা কমপ্লিট করতে পারলেন না, আপনি অ্যাটলিস্ট 3টা কমপ্লিট করলেন, সেক্ষেত্রে আপনি তো 60% পেয়ে যাচ্ছেন স্কলারশিপ। তা আমরা একটা ফাইনাল রাউন্ড করব, যেখানে যারা অ্যাটলিস্ট 3টা অ্যাসেসমেন্ট কমপ্লিট করবে তাদেরকে আমরা ফাইনাল এক্সামে নিয়ে যাব, যেটাকে আমরা একটা গ্র্যান্ড লাইভ ভেনিউতে আমরা করব, যেখানে হচ্ছে বিভিন্ন ইনফ্লুয়েন্সার বলেন, কন্টেন্ট ক্রিয়েটর বলেন, মিডিয়া পার্সন, নিউজ প্রেজেন্টার, নিউজ চ্যানেল, সবাই সেখানে উপস্থিত থাকবে। সেখানে একটা গ্র্যান্ড লাইভ এক্সাম আমরা নিব। সো ওই এক্সামে যারা টপ করবে, যিনি ফার্স্ট হবে, তার জন্য আমরা আরও 50,000 টাকার নগদ পুরস্কার রেখেছি। যিনি সেকেন্ড হবেন ওনার জন্য 30,000 টাকার নগদ পুরস্কার রেখেছি। যিনি থার্ড হবেন তার জন্য 20,000 টাকার নগদ পুরস্কার রেখেছেন, এবং আরও যারা টপ 10 হবেন তাদের জন্য আরও 10,000 টাকা করে, 1 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের কোর্স শেষে হচ্ছে আমরা এটা করব। এইটা কবে থেকে শুরু করছেন? আচ্ছা, আমাদের ফিমেল ক্যাম্পেইনটা শুরু হয়ে গিয়েছে অলরেডি। হচ্ছে আমরা ফিমেল ক্যাম্পেইন 3 ফেজ 2টা নিয়ে এসেছি। এখন তারা ভর্তি হতে পারবে এবং ক্লাসেসগুলো শুরু হয়ে যাবে হচ্ছে ধরেন অগস্ট থেকে, বা হচ্ছে আমরা ডেটটা দিয়ে দিব, ভেরি সুন হচ্ছে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। এবং ক্লাস শুরু হওয়ার পর থেকেই কিন্তু তারা এই যে স্কলারশিপের টাকাটা সেটা তারা ব্যাক পেতে থাকবে। সো আমরা বলা যায় 3 লক্ষ টাকার একটা স্কলারশিপ প্যাকেজ তাদের জন্য রেখেছি। নট অনলি দ্যাট, যারা কোর্স শেষে টপ আর্নার হবে এবং
কোর্স চলাকালীন থেকে ফর এক্সাম্পল 6 মাস পর্যন্ত তারা 1 লক্ষ টাকা ইনকাম করেছে, তাদের জন্য আমরা আবার টপ আর্নার কন্টেস্ট রাখবো। সেখানে আবার তারা ল্যাপটপ পাবে, 1 লক্ষ টাকার পুরস্কার পাবে। ওখানে আমরা বলা যায় একটা টোটাল 10 লক্ষ টাকার স্কলারশিপ প্যাকেজ রেখেছি, যেখানে হচ্ছে বিভিন্নভাবে বিভিন্ন সময় তাদেরকে আমরা স্কলারশিপ দিব। সেই জায়গায় নিশ্চয়ই মানুষের মনে প্রশ্ন আসবে, মানুষের মনে মানে আপনার স্ক্যাম নাকি আপনার রিয়েল সেটা জানার জন্য তারা বলবে যে আচ্ছা ওনাদের তাহলে লাভটা কি আমাকে ট্রেনিং দিয়ে, আপনাদের লাভটা আসলে। আচ্ছা, সো দেখেন, আমরা একটা ভিশন নিয়ে কাজ করি। যদি ব্যবসায়িক উদ্দেশ্যে, মানে খুবই সিম্পলি চিন্তা করি যে যদি আমরা ব্যবসায়িক উদ্দেশ্যে কাজ করতাম, সব সময় যদি আমরা প্রফিটের কথাই চিন্তা করতাম, তাহলে আমরা একটা রেগুলার ক্যাম্পেইন নিয়ে আসতাম। ছেলে মেয়ে সবাই পার্টিসিপেট করতে পারবে, পার্টিসিপেন্টস এমনিতেই বেশি হবে। কিন্তু আমরা এটা করছি না। আমরা যখন দেখলাম যে যখন ফিমেলদেরকে, আমাদের ফার্স্ট ফিমেল ক্যাম্পেইন বলা যায় অলমোস্ট ফ্রিতেই কিন্তু এনরোল করেছে স্টুডেন্টরা, সেখানে আমরা 2000 জন স্টুডেন্টকে ট্রেনিং প্রোভাইড করেছিলাম। বিজনেসটা আসলে রান করে কিভাবে? আমরা হচ্ছে মনে করেন যেটা আসছে আমাদের এখানে, আমরা সেটা তাদেরকে, যারা এখন দেখেন যাদেরকে আমরা স্কলারশিপ দেব, আমরা আগ্রহ দিচ্ছি যে আপনারা ম্যাক্সিমাম এখানে আসেন, কিন্তু সবাই তো থাকবে না, সবাই তো কন্টিনিউটা করতে পারে না, এখানেই তাদের ভুলটা হয়ে যায়। অ্যান্ড তাছাড়াও আমরা যে কোর্স ফিটা রাখছি খুবই সামান্য আমাদের প্রফিট থাকে, কারণ আমাদের আবার অনেক খরচও আছে, প্লাস যেমন আমাদের সাপোর্ট সিস্টেম আছে, অফিস চালাতে হয়, বিভিন্ন কাজ থাকে। তো সব কিছু মিলিয়ে আমরা এখন একটা ব্যবসায়িক উদ্দেশ্যের ঊর্ধ্বে, যে প্রফিটের ঊর্ধ্বে, যে আমরা বাংলাদেশে একটা রেভলিউশন ক্রিয়েট করতে চাই। আমরা চাই যে বাংলাদেশের প্রতিটা মেয়ে অ্যাটলিস্ট, আমরা অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে চাই। বলছি না তাকে ফ্রিল্যান্সিংই করতে হবে, তাকে রিমোট জবই করতে হবে, তাকে সে ব্যবসা করতে পারে, সে যা ইচ্ছা তা করুক, বাট কিছু একটা করুক, তার নিজের একটা স্টেবিলিটি থাকুক। আমরা 4 বছর টানা 4 বছর কাজ করেছি হচ্ছে বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করা নিয়ে, এবং সেক্ষেত্রে আমরা অনেকাংশে সফল হয়েছি। এবং এখন যেখানে দেখলাম যে বাংলাদেশের কত বছর হলো? 6 বছর। আমাদের 6 বছরে ধরেন ফার্স্ট 4 ইয়ার্স আমরা বাংলাদেশে বেকারত্ব দূরীকরণ নিয়ে কাজ করেছি, এখনও করছি, বাট এখন ডেডিকেটেডলি মেয়েদেরকে নিয়ে এই কারণে করছি, কারণ আমরা যখন পরিসংখ্যান দেখি তখন দেখি বাংলাদেশে ফ্রিল্যান্সিংয়ে মেয়েদের পার্টিসিপেশন শুধুমাত্র 9%। এটা কিন্তু খুবই কম, অথচ এই সেক্টরটা কিন্তু মেয়েদের জন্য অনেক সেফ। তারা যারা হচ্ছে, যাদের ছোট বেবি আছে, তারা তো নিজের ক্যারিয়ারটা স্যাক্রিফাইস করে। অ্যান্ড আমি অলওয়েজ বলি ইটস আ বিউটিফুল স্যাক্রিফাইস, কারণ হচ্ছে যখন তার একটা ছোট বাচ্চা হয়, বাচ্চাটাকে টেক কেয়ার করতে হয়, ক্যারিয়ার না হয় আসবে পরে, কিন্তু এই যে বাসায় বসে বাচ্চাকে টেক কেয়ার করার পাশাপাশিও সে যদি ক্যারিয়ারটা কন্টিনিউ করে যেতে পারে, তার কোনো গ্যাপ হলো না, এর থেকে ভালো অপরচুনিটি আর কি হতে পারে। এবং এই সেক্টরে তাদের আগ্রহকে আরও দ্বিগুণ করার জন্য কিন্তু আমরা এই স্কলারশিপ সিস্টেমটা রেখেছি। অ্যাটলিস্ট আপনার আগ্রহ থাকবে, আপনার ওই যে কম্পিটিশনটা থাকবে যে না, পরীক্ষায় পাশ করলে টাকাটা আমি ফেরত পাবো, আর যখন সে টাকাটা ফেরত পাবে তখন তার মধ্যে কাজ করার আগ্রহ বাড়বে, তখন সে বুঝবে আসলে ইনকাম করার যে আনন্দটা সেটা কি। এই জন্যই হচ্ছে আমরা এই স্কলারশিপ সিস্টেমটা নিয়ে এসেছি। আর এসআর ড্রিম আইটির টিমে এখন কতজন আছেন আপনারা? আচ্ছা, আমাদের টিমে হচ্ছে আমরা এখন বলা যায় যে 40 জনেরও বেশি আছে। আমাদের ট্রেনার, সাপোর্ট ট্রেনার, হেড অফিস সব কিছু মিলিয়ে আমরা এগুলো পরিচালনা করছি। এবং আমাদের এই ফিমেল ক্যাম্পেইনের ক্লাসেসগুলো হচ্ছে ফিমেল ট্রেনাররাই নেবেন। লাইক আমি আছেন, আমার সাথে আরেকজন আছেন ওয়াসিকা রহমান, আমরা দুইজন এই ফিমেল ক্যাম্পেইনের ক্লাসেসগুলো নিব। এবং তারা যদি যে কোনো সমস্যায় পড়ে, আমাদের সাপোর্ট অন থাকে। লাইক আমি প্রবলেমে পড়েছি, আমি সাপোর্টে চলে আসবো, এটা। আচ্ছা, সো এই যে এই বিষয়গুলো, এটা বাংলাদেশে আমি যেটা বললাম যে ডেডিকেটেডলি এভাবে কেউ করে না। সেক্ষেত্রে আপনার যে প্রবলেমটা আপনি ফেস করেছেন যে কোর্স ফি দিতে পারে না, সেটার সমাধান হিসেবে আমরা এটা নিয়ে এসেছি। তো আপু, আমি একটু পিছনের দিকে একটা বিষয় আমি বলতে চাচ্ছিলাম, যে আপনি বলেছেন যে আপনি একটা কোম্পানির সাথে যখন কাজ করেন বা একটা ব্র্যান্ডের সাথে যখন আপনি কাজ করেন, তখন আপনি দেখেন যে তাদের অথেন্টিসিটি কতটুকু আছে, তাদের সাথে কাজ করা যাবে কিনা। তো তারপর আপনি যখন দেখছেন যে বাংলাদেশে আমরা ভালো কাজ করছি, তখন আপনি আমাদের সাথে আমাদের এই ভালো উদ্যোগে হচ্ছে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। একটা ইনসিডেন্ট শেয়ার করি আপনার সাথে, এটা আমি কখনো কোথাও বলি নাই, আপনার সাথেই বলছি প্রথমবারের মতো। আমি গ্রুপের নামটা বলবো না। বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ফিমেল গ্রুপস ছিল, এখন আমাদেরটাই হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট হয়ে গেছে, এসআর ড্রিম আইটি ফিমেল কমিউনিটি গ্রুপ। না, আমি গ্রুপের নামটা বলবো না, উইনা, বাট আমি গ্রুপের নামটা বলছি না। তো ওই গ্রুপের অ্যাডমিনের সাথে আমার কথা হয়েছিল, তখন আমি তাকে জানালাম বিষয়টা যে আমরা বাংলাদেশের নারীদেরকে নিয়ে কাজ করতে চাই। সো সেক্ষেত্রে কী বিষয় নিয়ে তার সাথে আমার কথা হয়েছে, তাদেরকে আমরা ফ্রি সেমিনার করাবো। ফ্রি সেমিনারে তো কাউকে টাকা দিতে হবে না। সো এখানে তো অফকোর্স, অ্যান্ড ওনাদের সাথে যদি আমরা কাজ করি, ওনার গ্রুপের যে মেয়েরা আছেন
তারা তো বেনিফিটেড হবেন, তারা তো স্কিলটা ডেভেলপ করতে পারবেন। মানে আই রেসপেক্ট হার অপিনিয়ন যে সে কাজ করতে চাচ্ছে না, বাট শি ওয়াজ ভেরি রুড। লাইক হচ্ছে এমন রুডভাবে আমার সাথে বিহেভ করলো যে এইসব নিয়ে হচ্ছে এইসব করা যাবে না, এইসব নিয়ে আমি কাজ টাজ করি না। সে একজন ইনফ্লুয়েন্সারও বটে। তো তার এত বড় একটা গ্রুপ আছে, তার গ্রুপে এতজন নারী আছেন, তো তার নারীদের জন্য সে এগুলো নিয়ে কাজ করতে চায় না, তাহলে উনি কী নিয়ে কাজ করতে চায়? তাহলে কেন সে এত বড় একটা গ্রুপের, মানে তার উদ্দেশ্যটা কি? যেমন আমাদের উদ্দেশ্য এসআরডিএমআইটি ফিমেল কমিউনিটি গ্রুপ, কিন্তু সেটার পরে ওপেন করা হয়েছে, অ্যান্ড আমাদের এখানে এখন 1.5 লক্ষেরও বেশি ফিমেল মেম্বার্স রয়েছে। আমাদের উদ্দেশ্য কি? আমরা কি হচ্ছে ওখানে ওই যে আপনি হচ্ছে বিজনেস পোস্ট করবেন, ওইটার জন্য রেজিস্ট্রেশন ফি দিতে হবে, ফি দিয়ে বিজনেস পোস্ট করবেন, ওখান থেকেও আমরা ইনকাম করবো? বিষয়টা এরকম না। আপনার কি সমস্যা আছে শুনবো, আপনাকে স্কিল ডেভেলপমেন্টে আমরা উৎসাহিত করব। বাট এই যে আপনি যেমন বিষয়টা বুঝলেন যে মেয়েদেরকে নিয়ে কাজ করার একটা জায়গা যেখানে আছে, আমরা এখানে কেন করব না? তো সেই ক্ষেত্রে উনি যদি নাও করে, এই বিষয়টাতে রাগ হওয়ার কি হলো আমি এটাই বুঝলাম না। তো এটাই আমি বলছি যে অ্যাপ্রিসিয়েশন, বাংলাদেশে মেয়েদেরকে নিয়ে কাজ করে যে অ্যাপ্রিসিয়েশনটা আমরা ডিজার্ভ করি, অনেকাংশে আমরা সেটা পাই না। ওই ফ্রাস্ট্রেশনটাই আজকে আপনার সাথে আমি শেয়ার করলাম। এটা কখনো কোথাও বলি নাই, বাট আই ওয়াজ ভেরি ফ্রাস্ট্রেটেড ওই মোমেন্টে। অ্যাটলিস্ট আপনি যদি কাজ নাও করেন, পোলাইটলি বলেন। অ্যাকচুয়ালি মানে যেই নারীরা আসলে নিজের জীবন বদলাতে পেরেছেন, তাদের যে অ্যাপ্রিসিয়েশন তার থেকে বড় আর কিছু হতে পারে না। সো আমি দেখেছি যে তারা কি পরিমাণ কৃতজ্ঞ আপনাদের প্রতি। দ্যাটস ভেরি নাইস। আমি না লুকিয়ে লুকিয়ে তাদের কয়েকজনকে জিজ্ঞেস করেছি যে আপনাদেরকে ওরা শিখায় আনে নাই তো কিছু, যে আপনারা যে কথা বলবেন যে হ্যাঁ বলেন এসআরডিএমআইটি খুব ভালো, মানে দে ওয়ার লাইক নো, আমাদেরকে ওরা যে পরিমাণ সাপোর্ট দেয়, এখানে আমি নিজেই এসেছি যাতে আরও অনেক মানুষ আমাকে দেখে বুঝতে পারে যে তারাও চাইলে করতে পারে যে কোনো কিছু। সো ইয়া, তারা আপনাদের প্রতি অনেক হ্যাঁ, এটা ভালোবাসা ঠিক। রাখে। অনেকে আবার আমাদেরকে নিয়ে দেখা যায় একটা গ্রুপ আছে যারা নেগেটিভ পোস্ট করে, শুধু নেগেটিভিটি স্প্রেড করার জন্য, সে যে পোস্টের কোনো আসলে ভিত্তি নেই। তো ওখানে আমরা কি কমেন্ট করব? আমাদের স্টুডেন্টরা এমনভাবে কমেন্ট করে যে ওটাকে তারা নাম দিয়ে দিয়েছে অ্যাফিলিয়েট মার্কেটিং, আমরা নাকি টাকা দিয়ে হচ্ছে স্টুডেন্টদেরকে দিয়ে হচ্ছে আমরা এরকম কমেন্ট করাই। বাট তারা নিজেরাই কমেন্ট করে, তারা ডিফেন্ড করা শুরু করে দেয়। কেউ যদি দেখে যে একটু নেগেটিভ কিছু বলছে, তারা খুব রাগ হয়ে যায় যে কেন, মিথ্যে কেন বলছে, আজ পর্যন্ত তো আমাকে বলে নাই যে একটা স্টুডেন্ট এনে দাও। সো এটাই হচ্ছে বিষয়টা, ঠিক যে আমাদের স্টুডেন্টরা আমাদেরকে অনেক অ্যাপ্রিসিয়েট করে, অ্যান্ড দ্যাটস এনাফ ফর আস। সো আপু, বাংলাদেশের সকল নারীদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন যে এখন সময় চলে এসেছে, মানে এখন যদি তারা শুরু না করে তাহলে আর কবে? খুব বেশি কিছু বলার নেই, কিন্তু একজন নারী হিসেবে আসলে আমার যে এক্সপিরিয়েন্স, সেখান থেকে আমি এই কথাগুলো আমার অডিয়েন্সদের বলতে চাই। আমি আসলে মোটিভেশনাল স্পিচকে মানে খুব একটা বিশ্বাস করি না যে মোটিভেশনাল স্পিচ দিয়ে কাউকে অনেক বেশি চেঞ্জ করে দেওয়া সম্ভব। সেটা না, আবার অনেকে হয়তো ইন্সপায়ার্ড হন। তবে একটা জিনিস, যে আপনি যদি নিজের জন্য নিজে এনাফ না হন, তাহলে পৃথিবীর সকল মানুষ আপনাকে ভালনারেবল করার জন্য, আপনাকে দুর্বল প্রমাণ করার জন্য, আপনাকে ছোট করার জন্য নানাভাবে কাজ করবে। সেটা আপনার ফ্যামিলি থেকেও হতে পারে, আর বাইরের মানুষের কথা তো আসলে নাই বললাম। সো নিজের জন্য নিজে এনাফ হওয়াটা আসলে কি? নিজের আত্মমর্যাদা, আত্মসম্মান, নিজের অধিকার, নিজের উপর নিজের অধিকারটুকু প্রতিষ্ঠা করা, এবং সেই জায়গায় আপনার শিক্ষা আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। এবং শিক্ষারই একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে আপনার স্কিলড, মানে আপনি দক্ষ কিনা। এই পৃথিবীতে আপনি যখন কোনো একটা জিনিসে এক্সট্রাঅর্ডিনারি ভালো হবেন, তখন আপনার আর কিছুই মানুষ দেখবে না। আপনি কোন জায়গায় জন্মেছেন, কোন ফ্যামিলিতে জন্মেছেন, আপনার বাবা মা কী করেন, কিছুই না। আসলে সবচেয়ে বড় যে জিনিসটা ম্যাটার করে, যে আপনি এক্সট্রাঅর্ডিনারিলি স্কিলড কিনা। মানে আপনি যে কোনো কিছু করতে পারেন। আপনি হয়তো সুন্দর কথা বলেন, আপনি হয়তো সুন্দর সেলাই করেন, আপনি হয়তো সুন্দর মেকআপ করতে পারেন, আপনি হয়তো সুন্দর লিখতে পারেন, কিন্তু যাই করেন আপনি এটা অন্য আর যে কোনো 5 জন থেকে অনেক ভালো করতে পারছেন কিনা। সো অ্যাজ এ হিউম্যান বিং নিজেকে একটা মানুষ হিসেবে দেখেন, এবং তারপরে বলেন যে আমি মানুষ হিসেবে অন্য যে কারোর থেকে যে কোনো একটা বিষয়ে ভালো কিনা। মানে নারী হিসেবে আমাকে তুমি দাও এটা, হ্যাঁ নারী হিসেবে ওইটা করো, এই জায়গা থেকে বেরিয়ে এসে আপনি নারী পুরুষ যে কারোর থেকে অনেকখানি ভালো কিনা, নিজে স্কিলড কিনা সেটা দেখেন। এবং সেই জন্য নানা ধরনের বাধা আছে, আই নো। অ্যাজ আ ওয়ামেন আমি জানি যে এইটুকু অর্জন করতে আমাকে কত কিছু সহ্য করে যেতে হয়। বিশ্বাস করেন যে
একেবারে টপ লেভেল থেকে শুরু করে একেবারে যে নারীটি আসলে বাড়ি বাড়ি গিয়ে কাজ করেন সেই আপা পর্যন্ত, মানে প্রত্যেককেই কিছু কমন এবং বেশ কিছু আনকমন জিনিস ফেস করতে হয়। তো সেই ফেসগুলো করেই আমরা এগিয়ে যাই। এবং ধরুন আপনি, আমি, আমার জেনারেশন এগুলো ফেস করছি, আমাদের পরবর্তী জেনারেশনে আমার আপনার মেয়ে, তারা হয়তো আরেকটু সহজ হবে জীবন, তারপরে যারা আসবে তাদের জীবন আরেকটু সহজ হবে। এভাবেই হয়ে এসেছে। কারণ আমাদের পূর্বে যারা ছিলেন, আমাদের মা, আমাদের নানা, নানি, দাদি, তাদের জীবন আমাদের থেকে আরও একটু কঠিন ছিল। সো আমার আপনাদের সবার জন্য শুভকামনা এবং এটাই বলার যে বি এনাফ ফর ইউ, মানে আপনি আপনার জন্য এনাফ কিনা, নিজেকে নিজে পালতে পারবেন কিনা, নিজের সম্মান নিজে ঠিক রাখতে পারবেন কিনা এবং সাথে আরও 5 জনকে নিয়ে তো চলতে পারবেন কিনা, সেটুকুর জন্য আপনাদের অনেক অনেক শুভকামনা আমার পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ আপু, আজকে আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো। আমার নিজেরও হচ্ছে অনেক অজানা বিষয়গুলো আপনার কাছে, ইউ টক ভেরি বিউটিফুলি। মানে আপনি যে একজন মানে অ্যানথ্রোপোলজির স্টুডেন্ট, আপনার কথাই কিন্তু বোঝা যায়, এটা রিফ্লেক্ট করে জিনিসটা। খুবই সুন্দরভাবে কথা বলেছেন, খুবই ভালো লেগেছে আপনার সাথে কথা বলে। ইনশাআল্লাহ, যেহেতু আমরা ওমেন এম্পাওয়ারমেন্ট নিয়ে কাজ করছি এবং আপনিও একজন উন্নয়ন কর্মী, ভবিষ্যতে ইনশাআল্লাহ আপনার সাথে আরও কাজ হবে, আরও দেখা হবে, আরও কথা হবে। থ্যাংক ইউ ফর ইনভাইটিং মি। সো আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছি। আমাদের আজকের পডকাস্টের টপিক ছিল ঘর থেকে গ্লোবাল, নারীদের স্বাবলম্বী হওয়া, নারীদের আত্মবিশ্বাস, বিভিন্ন জায়গা নিয়ে আমরা আজকে কথা বলেছি দীপ্তি চৌধুরী আপুর সাথে। আমাদের আজকের পডকাস্ট থেকে আপনাদের অনেক কিছু শেখার আছে, অনেক কিছু জানার আছে। সব থেকে বড় কথা, এখন আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময়টা চলে এসেছে। আপনারা দেখুন, আপনারা বিবেচনা করুন, আর আপনাদের লাইফের যে বেস্ট ডিসিশনটা সেটা এখনই নিয়ে নিন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে নেক্সট পডকাস্টে।